বিসমিল্লাহির রহমানির রাহিম। দূরের ও কাছের, দেশে ও বিদেশে যারা নবদ্বীপ টিভি দেখছেন তাদেরকে সাদর সম্ভাষণ। আমি এমএচ পামুন, নবদ্বীপ টিভি কানাডা থেকে। আমাদের নবদ্বীপ টিভি ও সাপ্তাহিক নবদ্বীপ নিউজ কানাডা আয়োজিত আজকের পরিবর্তন বাংলাদেশ টক শো। আমাদের আজকের অতিথি, যিনি ইতিপূর্বে আমাদের মাঝে উপস্থিত ছিলেন, আমরা আজ তার সাথে আলাপ করব। ডক্টর সিনহা আবু সাইদ, ডক্টর সিনা আবু সাইদ এর সাথে। তিনি আমাদের অনুষ্ঠানে আরেকটি পর্বে উপস্থিত হয়েছিলেন। তিনি আজও আমাদের ডাকে সাড়া দিয়ে তার শত ব্যস্ততার মাঝেও তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি তাকে নবদ্বীপ টিভি পক্ষ থেকে তাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি জানেন আমাদের বাংলাদেশে আজকের হট নিউজ যেটাকে বলে, যে নিউজ ভাইরাল হয়েছে, সেটা হলো দুইজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছে। এই প্রথম মনে হয় দুইজন সরকারি কর্মকর্তা পদত্যাগ করলো, যা আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি এই পদত্যাগের শুরু থেকে শুরু করব, এই পদত্যাগের সূচনা থেকে শুরু করব, যে তারা যে পদত্যাগ করলো এবং কি কারণে পদত্যাগ করলো, এটাও তো আপনি ওয়াকিবহাল আছেন। আমরা আপনার কাছে একটু বিস্তারিত জানবো। তার পরবর্তীতে আমরা আসব যে বাংলাদেশের যে সিস্টেম চালু হয়েছে স্বাধীনতা উত্তর বাংলাদেশ থেকে, সেই সিস্টেম এখন আর ঠিকভাবে কাজ করছে না বাংলাদেশের জন্য। সেজন্যই আমরা চাচ্ছি পরিবর্তন বাংলাদেশ, এবং আমাদের অনুষ্ঠানের নাম দিয়েছি পরিবর্তন বাংলাদেশ। তো আমরা আজ পররাষ্ট্রনীতি নিয়ে বিশদ আলোচনা করব আপনার সাথে। তো আমরা পররাষ্ট্রনীতি নিয়ে আলাপের পূর্বে আমাদের দুইজন যে অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছে আজ, জ্যেষ্ঠতার দোহাই দিয়ে বা ব্যক্তিগত কারণ দেখিয়ে, এই বিষয়ে যদি সংক্ষেপে আপনি আলোচনা শুরু করেন, তারপরে আমরা পররাষ্ট্র নীতি সম্পর্কে বাংলাদেশের আলোচনায় বিশদ আলোচনা যাব। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যাকে এই মুহূর্তে অ্যাটর্নি জেনারেল করা হয়েছে তিনি সুপ্রিম কোর্ট সমিতির বর্তমান সভাপতি। এর আগেও তিনি একসময় ছিলেন সাধারণ সম্পাদক। এখন প্রশ্নটা হচ্ছে, সমিতির সভাপতি সাধারণ সম্পাদক সাধারণত এটা কোনো মৌলিক ফান্ডামেন্টাল বিষয় নয়। অনেক প্রথিত যশা আইনজীবী যারা এগুলি এড়িয়ে চলেন, তাদের সমস্ত পদে তারা আসেন না, এবং তারা অনেকে বিচারপতি হন না। পৃথিবীতে যারা নাম করেছেন বিশেষ করে আইনজীবী হিসেবে, তারা এড়িয়ে চলেন। এখন তারা যে কথাটা বলেছে ব্যক্তিগতভাবে অথবা বয়োজ্যেষ্ঠতার কারণে, এটা হতেই পারে, দুই রকম হতে পারে। হয় তারা কোনো ব্যক্তিগত কারণে তারা সরে গিয়েছেন, অথবা তারা নিজেরা হয়তো ফিল করেছেন যে বর্তমানে অ্যাটর্নি জেনারেলের সাথে তারা হয়তো সেভাবে ম্যাচ করতে পারবেন না, তাদের অসুবিধা হবে, অথবা তাদের কাছে এমন কোনো ইঙ্গিত ছিল যে তারা হয়তো সরে গেলেই ভালো হয়। এখন কোনটা সত্য এই মুহূর্তে বলা মুশকিল। না, এখানে যে আলোচনাটা আসছে মিডিয়াতে, সেটা হলো সরকার বয়োজ্যেষ্ঠতা লঙ্ঘন করেছে, এবং বয়োজ্যেষ্ঠতা লঙ্ঘন করার কারণেই তারা দুইজন পদত্যাগ করেছে, মূল ঘটনাটা যেটা জানা গেছে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে বয়োজ্যেষ্ঠতার ব্যাপার স্যাপার নেই। কিন্তু অ্যাটর্নি জেনারেল যিনি হবেন তিনি সরকারের মনোনীত ব্যক্তি হবেন। এখন যদি মনে করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বা এডিশনাল যারা ছিলেন, এখানে বয়োজ্যেষ্ঠ ব্যাপার স্যাপার আসে না। এটা একটা পদ, সরকারের সর্বোচ্চ পদ। এই পদে সরকার একজন যোগ্য ব্যক্তি বসাতে পারেন। এখানে বয়স তো বড় না, তার অভিজ্ঞতা, দক্ষতা, যোগ্যতা দেখতে হবে। একজনের বয়স বেশি হলে সে পদে আসতে পারবে? অসম্ভব। সেই মানে ডক্টর কামাল হোসেন বা আমাদের অভিজ্ঞতা ছিলেন। এখন এখানে এই পদে যারা ছিলেন, ডক্টর কামাল হোসেনের কথাই বলেন, উনি যদি কোন একটা জায়গায় থাকেন, তার যোগ্যতার ভিত্তিতে তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি একসময় আইন প্রণয়ন করেছিলেন, তার বয়স কত ছিল? এখন তার সাথে যারা ছিল তার সিনিয়র ছিল তাদের সাথে। এটা কোনো যুক্তি না। এটা তো চাকরি ব্যাপার না, এটা তো চাকরির ব্যাপার না কোনো। এখন এখানে এটা নিয়োগ দেওয়া হচ্ছে, কাজে বয়োজ্যেষ্ঠ ব্যাপার আমার কাছে খুবই হালকা মনে হয়েছে। এটা কোনো যুক্তি হিসেবে টিকবে না। দেখতে হবে যারা চলে গেছেন তারা কি তার চেয়ে অভিজ্ঞ, দক্ষ, গ্রহণযোগ্যতা বেশি ছিল? এই মাপকাঠি কে করবে? এটা এই কথাটা তো আপনার ভাইরাল আসেনি। ভাইরাল সাধারণত যেটা হয় মুখ রোচক চলে কিন্তু, এবং এই সমস্ত বিষয়গুলো আমার মনে হয় খুব একটা গুরুত্ব না দেওয়াই ভালো। কারণ এই সরকারের আমলে যারা বিভিন্ন পদে অধিষ্ঠিত হয়েছে, এখন আপনি কিভাবে দাবি করলেন যে দুজন চলে গেলেন তার অভিজ্ঞ লোক, যোগ্য লোক? তারা যখন এসেছিলেন তাদের যোগ্য লোক তার চেয়ে বেশি ছিল না সেখানে?
যেহেতু মাহবুবুল আলম ছিলেন সবার চেয়ে যোগ্য, অথবা বয়সে বড় ছিলেন, কাজে এই বিতর্ক কখনো আনা যাবে না তিনি আমার চেয়ে বয়সে ছোট বলে আমি থাকতে পারবো না। তাহলে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় তো হাত দিতে হবে, যুক্তি খুবই দুর্বল, খুবই না, দুর্বল অনেক যুক্তি। জায়গায় আমি আপনি ইন্টারাপ্ট করে, অনেক জায়গায় হাত দেওয়া উচিত। বাংলাদেশে যে আইন, ব্রিটিশ আইন দিয়ে চলছে বর্তমান, সে আইন আমি মনে করছি বা অনেকেই মনে করছে এই আইন আর কার্যত চলতেছে না। বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে আজ দুর্নীতিগ্রস্ত, প্রতিটি ক্ষেত্রে আজ আপনার সিস্টেম লস, যেটাকে বলে সিস্টেম লস এর মতো দাঁড় হয়ে দাঁড়িয়েছে। আপনি স্বাস্থ্য খাত দেখেন, আপনি শিক্ষা খাত, এবং ইভেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে স্বরাষ্ট্র বিষয়, যে বিষয়, এটাও সমস্তভাবে অকার্যকর হয়ে দাঁড়িয়েছে। আপনি সারা বাংলাদেশে যে আলোচনা ঝড় উঠেছে দর্শন নিয়ে, এবং সে এখানে আপনার প্রতিটি কোমলমতি ছাত্রছাত্রীরা মাঠে নেমে এসছে। আমাদের কেন মাঠে নামতে হবে? দেশের আইন যদি কার্যকর ভূমিকা পালন করে, তাহলে কেন বিচারের দাবিতে আপনার রাজপথে নামতে হবে? রাজপথে যখন সরব হয় জনগণ, তখনই আপনার বিচারের তৈরি করে করে প্রধানমন্ত্রী বলে যে ঠিক আছে আমি এটা করবো না, এটা করবো, বা আইন তার যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে। এই সিস্টেম, আমি মনে করি কোন সিস্টেমই বাংলাদেশে এখন আর কাজ করছে না। অতএব আমূল পরিবর্তন তো প্রয়োজন আমি মনে করি। আপনি কি মনে করেন? আমি মনে করি আমূল পরিবর্তন দরকার নেই, আমূল কথাটাই তো খারাপ। ব্রিটিশ আমলে যে লগুলি ছিল তার অনেক অংশে পরিবর্তন হয়েছে, পরিবর্তিত হয়েছে। কিন্তু এখন মনে করেন ধর্ষণের কথা আপনি বলবেন, ধর্ষণের যে আইনটা আছে, নারী ও শিশু নির্যাতন আইন, সে আইনে কিন্তু সর্বোচ্চ সাজা দেওয়া আছে, যাবতীয় কারাদণ্ড। এবং সে আইনে কিন্তু বলা আছে 120 দিনের মধ্যে আপনাকে তদন্ত করে শেষ করতে হবে, 180 দিনের পর শেষ করতে হবে, এবং বিচারও শেষ করতে হবে। সমস্যাটা হচ্ছে ব্রিটিশ না, সমস্যা হচ্ছে আমাদের মানসিকতা। এখানে মনে করেন 3টা সেকশন জড়িত আছে। ধর্ষণ মামলা হলে প্রথম যিনি তদন্ত করবেন তার একটা পার্ট, যখন এটা প্রতিবেদন দেওয়া হবে সেখানে পিপিপি সরকারের তরফ থেকে যারা সরকার, তাদের একটা পার্ট, আরেকটা পার্ট হচ্ছে তাদের আইনজীবী, আরেকটা পার্ট বিচার ব্যবস্থা। এই 3টার সাথে সমন্বয় সাধন করেন। এবং যদি রায় দেওয়া হয়, রায়ের পরে কার্যকর, সেখানেও কিন্তু শাসন ব্যবস্থা চলে আসতেছে। এখানে যে কোঅর্ডিনেশনটা, আমাদের মেইন সমস্যা হচ্ছে কোঅর্ডিনেশন। এবং আজকে বাংলাদেশের আরেকটা সমস্যা হচ্ছে আইনের ক্ষেত্রে পিপিপি কারা হচ্ছে, যারা সরকারি নিয়োগ পাচ্ছেন, সরকারি আইনজীবী যারা হচ্ছেন, অধিকাংশ ক্ষেত্রে দলীয়করণ হচ্ছে। এবং অধিকাংশ ক্ষেত্রে আইনের ব্যাখ্যাটা যারা বুঝতে পারছে, কারণ তারা আইনের যে গুরুত্ব দিচ্ছে তার সরকারি লবি করা, তদবির করা এবং বিচার ব্যবস্থাকে পলিউট করে দেওয়া। এখানে আপনি ব্রিটিশের কি দোষ? এখানে ব্রিটিশের চার্জ দেন, আইন তো আপনার হাতে আছে। এই যে আপনি বলতেছেন দর্শনের জন্য আগামীকাল সোমবার হয়তো আইন একটা করা হবে, ক্যাবিনেটের আইন উঠবে, যাবজ্জীবন কারাদণ্ড, তো লাভটা কি হলো? আমি কিন্তু আইনের পক্ষে না। যত আইন বেশি তৈরি করবেন তত কিন্তু বিধ্বস্ত হবে, তত পুলিশ খুশি হবে। কিন্তু আইন যত বেশি হবে, ধারা যত বেশি হবে, আইনজীবী খুশি হবে, পুলিশ খুশি হবে, তদন্ত খুশি হবে, কারণ ট্যাক্স তত বেশি লাগবে। আমার কথা হলো, আমরা কথায় কথায় ব্রিটিশ কথা বলবো না। ব্রিটিশরা আমাদেরকে যা দিয়েছে যদি আমরা সংরক্ষণ করতে পারতাম, আমাদের অনেক পরিবর্তন হতো। আমরা কথায় কথায় ব্রিটিশকে গালি দিচ্ছি কেন? ব্রিটিশের মধ্যে তৈরি করেন একটা, ব্রিটিশের ভালো দিকগুলি দেখেন না কেন? সমাজ ব্যবস্থা ঠিক আছে, আমাদের সমস্ত আইন ব্যবস্থা ব্রিটিশ ঠিক না, কমন ল, এটাকে বলবেন কমন ল সিস্টেম। কমন ল সিস্টেম তো আমেরিকা আছে, একই প্যাটার্ন করতেছে। কিন্তু এই যে কমন ল কান্ট্রি যেগুলো আছে, তাদের এখানে আইন আছে, খুব একটা ডিফার করতেছে না। কিন্তু বরঞ্চ বলতে পারেন বাংলাদেশে কোনো আইন এত কঠিন যে আইনগুলো বাস্তবায়ন হচ্ছে না। আপনি যেখানে হাত দিবেন আইন, প্রচুর আইন আছে কিন্তু বাস্তবায়ন নেই। অনীহা, তদন্ত অনীহা, কার্যক্ষেত্র অনীহা, বিচার ব্যবস্থা অনীহা, ওকালতে অনীহা। এটার সাথে আইনের কি হবে? কি হবে আইনটা আপনার এখানে? কাজে আমি আইনের পক্ষপাতী না, এবং কথা কথা ব্রিটিশদের আমি কথা বলতে না। আমি যখন ব্রিটিশ আইন, আমি সাথে প্রশ্ন করি কোনটা ব্রিটিশ আইন, কোনটা পরিবর্তন হয়েছে বলেন, তখন কি অবস্থা দাঁড়াবে? ঢালাওভাবে কথা বলা যাবে না। ব্রিটিশ সাম্রাজ্যের যে ঐতিহাসিক গুরুত্ব, ঐতিহাসিক গাম্ভীর্য, ঐতিহাসিক মর্যাদা, সেটা নষ্ট করতে পারি। তারপরেও আপনি যেই ব্যাখ্যায় দেন না কেন, বাংলাদেশে বর্তমানে যে অচল অবস্থা সৃষ্টি হচ্ছে, মানুষের যে বিচারহীনতা, এবং সেটা তো আমি দ্বিমত করবো না। বিচারহীনতা কেন হয়েছে? বিচার এই জন্য হয়েছে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি ঢুকে গেছে। দুর্নীতি ঢোকার কারণে আইন না তো, আইন তো আছে সেখানে। এখন আইনটা যার হাতে দিবেন, দেখেন আমি একটা অন্যভাবে কথা বলি, বানরের হাতে যদি কমলা দেন, ও কি করবে? ও তো কমলা গাছ শেষ করে দিবে। এখন আপনি আইনটা কার হাতে দিয়েছেন? আইন কার হাতে দিয়েছেন? ব্যাখ্যা কে দিচ্ছে? কে আপনার আইনজীবী? কে সরকারের পক্ষে আইনজীবী? উনি কতটুকু গভীরে যেতে পারবে? উনি ইন্টারপ্রিটেশন দিতে পারতেছে? বা বিচারপতি কি সেটা বুঝতে পারতেছে? বিচারপতি কারা? লোয়ার লেভেলে
ডিস্ট্রিক্ট লেভেল যে বিচারপতি থাকে যে আইন মন্ত্রণালয়ের আওতায়, সেখানে অধিকাংশ তদবিরের জোরে পোস্টিং হচ্ছে, সে প্রমোশন হচ্ছে। আপনি কি করবেন? আপনি বিচার ব্যবস্থা তো স্বাধীন। মাজদার হোসেন মামলার রায় যেটা ছিল, সে রায় কি বাস্তবায়িত হয়েছে? আপনি কোর্টকে কি বিচ্ছিন্ন করতে পেরেছেন? পারেননি। কোর্টের সরকার ক্ষমতা আসার আগে কি বলে, আমরা মাজদার হোসেন সে মামলাটার আওতাকে বিচার ব্যবস্থা স্বাধীন করে দেবো। তাহলে তো আপনি সুপ্রিম কোর্ট নিজস্ব সেক্রেটারি থাকতে হবে। ওই বাজেট আসবে সংসদ থেকে, আসছে? সংসদের বাজেটও আসে নাই, সচিবালয় হয় নাই। ইভেন সাম্প্রতিক বিতর্ক যেটা হলো যে লোয়ার কোর্টগুলি কার আওতায় থাকবে, এখনো কিন্তু আইন মন্ত্রণালয়ের আওতায় আছে, যদি একটা কমিটি করে দেওয়া হয়েছে প্রাধান্য। এগুলির সাথে তো মানসিকতার ব্যাপার আছে, রাজনীতি ব্যবস্থার ব্যাপার আছে, এখানে তো অনীহার ব্যাপার না। তো আপনি সিস্টেমটা যেটা করছেন, তা আপনি করেছেন, এটা আপনি তো বাস্তবায়ন করতেছেন না, তাহলে কিভাবে দোষবেন আপনি? আপনি যদি বড় বড় জায়গায় এমন সমস্ত বিচারপতি বসায় রাখেন যে তারা বিচার ব্যবস্থা কিছুই করতেছে না। বাংলাদেশের আইনজীবীদের মিটিং করেন, একটা বুকে হাত দিয়ে বলতে বলে তারা কতটুকু কমিটেড আইনের প্রতি, তারা কতটুকু বার কাউন্সিল নীতিমালা যখন মেম্বারশিপ নেন আপনি, সেখানে কি রেজলিউশন আছে কিন্তু তাহলে এটাকে আপনি কিভাবে দেখেন? এটা কি সিস্টেম লস, নাকি যারা ক্ষমতায় আসছে তারা ক্ষমতাটাকে ব্যবহার করে অন্যদিকে দাবিত করছে? বা এটা সম্পূর্ণভাবে তিনটা জিনিস আছে। প্রথমটাই হচ্ছে যে ব্যবস্থাটা আছে সেই ব্যবস্থা সচল করার জন্য যে ধরনের অভিজ্ঞ লোক দরকার আছে, লোক আছে, তাদেরকে সেখানে বসানো হবে। অর্থাৎ অনভিজ্ঞ, দুর্নীতিপরায়ণ, অথবা লেস কোয়ালিফাইড, অথবা লেস ডিসঅনেস্ট, তাদেরকে সেখানে বসানো হবে। এখন তারা বসতে কি করবে? তাদের পাকাপোক্ত করার জন্য তারা আবার তাদের লোকগুলো নিয়ে আসবে এখানে। তো যোগ্য লোকগুলি যখন বাগান থেকে বের করে দেবেন, একটা বাগান সাজাচ্ছেন, বাগানে যদি সবগুলি এক ধরনের ফুল হয়ে যায়, বাগান হবে? আমরা কিন্তু বাগান সাজাতে পারিনি। জুডিশিয়ারি সিস্টেমে আমাদের জুডিশিয়াল ব্যবস্থাটা এমন একটা পর্যায়ে গেছে যে একদিকে আইনজীবী, সরকারি আইনজীবী, বেসরকারি আইনজীবী, আদালত ব্যবস্থা, অন্যদিকে তদন্তের জন্য পুলিশ। এদের মধ্যে যেমন মনে করেন মামলা, একটা ধর্ষণের মামলা তদন্ত করতে দিয়েছে 120 দিন। আপনি দেখান তো এই 2012 থেকে এই পর্যন্ত যতগুলি মামলা হয়েছে, মাত্র 3% মামলা শুরু হয়েছে, 97% হয় সে বেল পেয়ে গেছে, ডিসমিস হয়ে গেছে। কেমনে হলো এটা? এই জন্য হয়েছে ওই আইনজীবী, ওই তদন্ত অফিসার তারা হাত করে ফেলেছে, ওই ভিকটিমকে তারা অন্যভাবে হাত করে ফেলেছে। এটা কেন করলো? আজকে তদন্ত বিরুদ্ধে বলতেছে না আমি তদন্ত ফেয়ার হবে, যা হওয়ার হবে, সেটা বলে নেই। এই যে অর্থের কাছে সব মাইর খাচ্ছি আমরা, সুবিধার কাছে মেরে খেয়ে যাচ্ছি, এখানে ব্রিটিশ কি করবে? আইন কি করবে? আইন তো আছে, আপনি আইনটাকে শুধু কসলাচ্ছেন কি জন্য? প্রাপ্তির জন্য। একটা আইনজীবীরা বলেন, ইমান সাথে বলতে বলেন, সে কি তার কমিটেড পেশার প্রতি? সে দেখবে সুবিধাটা কোথায় আছে। এই যে সুবিধাটা কোথায় আছে, আবার যদি কথা বলতে চান তখন কি বলবে? আমাদের বিরুদ্ধে কথা বলবে। বিপদ তো সব দিকে আছে। স্বার্থের খেলা। এই স্বার্থকে বাংলাদেশের প্রতিযোগিতা হচ্ছে কার সাথে? খারাপের সাথে খারাপের, ভালোর সাথে ভালো না তো। ব্যাডের সাথে ব্যাডের, ওয়ার্স্টের ব্যাড, গুড, বেটার, বেস্ট হারাই গেছে। যেখানে প্রতিযোগিতা হচ্ছে মন্দের সাথে মন্দের সাথে মহামন্দের, এখানে আপনি কি আশা করতেছেন? একটা ব্রিলিয়েন্ট ছেলে লতে আসলো, নতুন তার স্পিড আছে, হয়তো সে বার করে আসছে বা ঢাকা ইউনিভার্সিটি আসছে, যেখানে আসুক না কেন, প্রচন্ড মেধা আছে, সে চাচ্ছে কিছু একটা করবে। যেদিন সে যাবে কোর্টে, ডিস্ট্রিক্ট কোর্টে যান না কেন, বেশি দূরে লাগে না তো। আপনি বাংলাদেশে এসে ডিস্ট্রিক্ট কোর্ট চাইছে এক সপ্তাহ ঘোরাঘুরি করেন, আপনি মাথায় হাতে বসে থাকেন, এটা কি ওর এর উকালতি? আপনি কি করবেন? পরিস্থিতি, পরিবেশ সব বিপরীত। এখানে সত্য পালাইছে, অসত্য, অনিয়ম চলে আসছে। এটা কে দূর করবে? বিচারপতিদের কথা বলবেন তো হাইকোর্টের প্রত্যেক অধিকাংশ বিচারপতি কিন্তু নিয়োগকৃত বিচারপতি, দীর্ঘদিন প্র্যাকটিস করেছে, কিন্তু তারা কি জানেন না দুর্নীতি কোথায় আছে? যতদিন প্র্যাকটিস করেছে অধিকাংশ কিন্তু এক প্রকার জড়িত ছিল। ও বিচারপতি হওয়ার পরে আপনি ভালো হয়ে গেলেন না? আপনি 1 মিনিট আগে যাচ্ছিলেন, দায়িত্ব আছেন আপনি, আপনার কি চেঞ্জ? মানুষের চেঞ্জ হবে কেন? আপনি বিচারপতি হওয়ার আগেও কিন্তু বেঞ্চ অফিসারকে বসে দিয়েছেন, ওই যে মোহরিকে বসে দিয়েছেন, বিচারপতি হওয়ার পর কি বলেন? আমি ঠিক করে দেবো। ওরা তো হাসতেছে। সুতরাং গোড়ায় হাত দেন। মানসিকতা, বিচার ব্যবস্থা, কোন রাজনীতি সৃষ্টি করতে পারবেন না। রাজনীতিবিদদের আমি সবসময় আপনাকে একটা কথা বলি, সবসময় সমস্ত দোষ রাজনীতিবিদদের। কারণ তারা জাতির সাথে প্রতিশ্রুতিবদ্ধ, আমরা একটা সুন্দর সমাজ দেব, শাসন ব্যবস্থা দেব, যখন তারা ক্ষমতা যায় ঘুরে ফিরে তারা ওই দুর্নীতি চক্রের সাথে মিশে যায়। কি আশা করেন? আমি আরেকটি বিষয়ে অবতারণা করতে চাই। সে বিষয়টি হলো
আপনি বিভিন্ন দেশে উন্নত বিশ্বে দেখা যায় যে বিভিন্ন নীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি বা যে কোনো বাংলাদেশের বা বিদেশের যে কোনো নীতি থাকে, সেগুলা এক নীতিতে চলে। সরকার পরিবর্তন হয় কিন্তু নীতিটা এক থাকে। তো বাংলাদেশ ক্ষেত্রে তো সেটা নাই। আপনি বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে আমি আপনার সাথে আজ আলাপ করতে চেয়েছিলাম এবং আলাপ করবো ইনশাআল্লাহ। তো আমি সর্বপ্রথম এই কথাটা জানতে চাই আপনি যে বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি, এই স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আপনি যদি সংক্ষেপে বলেন, এটা কি ধারাবাহিকতা অবস্থান করছে, না যার যার যে সরকার সে সেভাবে সাজাচ্ছে? এ বিষয়ে যদি আপনি শুরু করেন। ভালো জায়গায় হাত দিয়েছেন আপনি। দেখেন, পররাষ্ট্রের কিন্তু মৌলিক বৈশিষ্ট্য আছে। আমরা বলি চেঞ্জ এন্ড কন্টিনিউটি, ফান্ডামেন্টাল পরিবর্তন, ধারাবাহিকতা। একটা সরকার পরিবর্তনের সাথে সাথে সেই সরকার নীতিমালার চেঞ্জ হবে। ধরুন একটা সরকার বাম ঘেঁষা সরকার, উনি যখন ক্ষমতায় আসবেন তিনি বাম ঘেঁষা দেশগুলির সম্পর্ক ভালো করবেন, কারণ ঘোষিত নীতিমালা। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু মৌলিক কিন্তু ফান্ডামেন্টাল প্রশ্ন আছে। যেমন ধরেন, পররাষ্ট্রনীতিতে যে ঘটনা ঘটে যায়, দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক ব্যাপক হেরফের হবে না কিন্তু। কারণ পররাষ্ট্রের মূল কথা হচ্ছে এই রাষ্ট্রের মূল আদর্শটা কি। যেমন ধরেন বাংলাদেশের পররাষ্ট্র নীতি কি? বাংলাদেশ বলেছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না। ঘোষিত নীতি, এটা ব্যাখ্যাটা কি? যদি ব্যাখ্যাতে যান, অদ্ভুত ঘটনা। আর্টিকেল 145 বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে আসে। ব্যাখ্যা 1972 কনস্টিটিউশন, ডাউন দ্যাট টাইম। পাকিস্তান 1948 সালে কায়েদে মোহাম্মদ রেজিমেন্টরা ভাষণ দিতেন। সেই ভাষণে তিনি বললেন, আমাদের পররাষ্ট্রনীতিটা কি হবে? বন্ধুত্ব এবং কারো প্রতি বিদ্বেষ ভাবাপন্ন নয়। ভারতের সংবিধানে কি বললো? আর্টিকেল 51, 52, 50, 55 পর্যন্ত চলে যান, 100। পাকিস্তান কনস্টিটিউশন 40 চলে যান। কথা কিন্তু এক সব। দেখেন, অদ্ভুত ঘটনা। আমি এগুলি গভীরভাবে লেখাপড়া করলাম, দেখলাম কথার শব্দ কিন্তু এক। বাংলাদেশ বলছে বন্ধুত্ব শত্রুতা নয়, পাকিস্তান বলছে একই কথা, ভারত বলছে একই কথা। তাহলে ফান্ডামেন্টাল কথাটা কি? আপনি বলছেন সবার প্রতি বন্ধুত্ব শত্রুতা নয়, এর ব্যাখ্যাটা কি? আপনার কি শত্রু নাই? ফরেন পলিসির মূল কথা হলো জাতীয় স্বার্থ। জাতীয় স্বার্থে আমাকে সব নির্ধারিত করা হবে। দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল ফরেন পলিসি। এই স্বার্থ যদি কারো বিপক্ষে যায়, আমি তার শত্রু হয়ে যাব, আবার আসলে মিত্র হয়ে যাবে। এখানে স্থায়ীভাবে কোনো শত্রু মিত্র নাই। বাংলাদেশের ফরেন পলিসিটা আসলো 1970, 72, 80 ওই সংবিধান। যতদিন বঙ্গবন্ধু জীবিত ছিল একটা মাত্রা ছিল তার সাথে। কিন্তু ওই সময় বিশ্ব রাজনীতি ছিল, একদিকে পরাশক্তি সোভিয়েত রাশিয়া, একদিকে আমেরিকা। তখনও কিন্তু চীন ওইভাবে পিকচার আসেনি। এই দ্বিধা বিভক্ত সমাজে বঙ্গবন্ধু স্বভাবত কারণে, যেহেতু স্বাধীনতার সাথে ভারত জড়িত ছিল, রাশিয়া জড়িত ছিল, তিনি অ্যান্টি আমেরিকান হয়ে গেল। তার পররাষ্ট্রনীতি চলে গেল অন্য ব্লকের দিকে চলে গেল। যদি চেষ্টা করছেন সে একইভাবে ভারতে দেখেন, ভারতের পররাষ্ট্রনীতির চেষ্টা করলো রাশিয়ার সাথে চলে গেল, কারণ আমেরিকাতে গ্রহণ করেনি। জওহরলাল নেহরু একাধিকবার আমেরিকা গিয়েছেন কিন্তু সুবিধা করতে পারেননি। জওহরলাল নেহরুর সময় কিন্তু চেষ্টা করেছেন তিনি, কিন্তু তারা বলে দিল তুমি যেহেতু রাশিয়ান ঘেঁষা, বামপন্থী ঘেঁষা হবে না। একই পাকিস্তানে দেখেন, পাকিস্তান বাধ্য হয়ে গেল তারা আমেরিকান ব্লকে যেতে, তারা সিয়া টু সেন্টার জড়িত হয়ে গেল। তখন বলল ফরেন পলিসি পাকিস্তান, যেন সোহরাওয়ার্দী বলেছিলেন 0+0+0 বুঝতে চেষ্টা করেছিলেন। আমি যখন জোটে থাকবো, আমি জোটে বেরিয়ে যেতে পারবো না। মাঝামাঝি কে বেরিয়ে আসলো? নন অ্যালাইন ফরেন, জোট নিরপেক্ষ আন্দোলন। আরেকটা ভাওতাবাজি। জোট হলে তো জোট হইবে, একটা জোট করে যদি বলেন আপনি আমি নিরপেক্ষ, জোট নিরপেক্ষ হয়নি। জোট যখন নিরপেক্ষ দিতে একটা পক্ষ। ওখানে কারা ছিলেন? ওখানে যে সমস্ত মহারথীরা ছিলেন, মার্শাল টিটু, তারপর আমাদের সুকার্ণ লোকেরা যারা ছিলেন, তারা কি ছিলেন? জোটমুক্ত ছিলেন তারা। এগুলি সবই মুখরোচক, জোটবদ্ধ কথাবার্তা। ফান্ডামেন্টাল কথা হচ্ছে একটা রাষ্ট্রের পররাষ্ট্র গড়ে ওঠে তার দেশের শক্তি, তার জনসংখ্যা, তার ভৌগোলিক অবস্থান, তার সামরিক শক্তি, তার ডিফেন্স পলিসি এবং তার ম্যান পাওয়ার অর্থাৎ রিসোর্স কি পরিমাণ আছে। এই সবগুলি সমন্বয়ের সাধনে একটা ন্যাশনাল পাওয়ার সিস্টেম। দিস ন্যাশনাল পাওয়ার আরো কিন্তু পররাষ্ট্র নীতি হবে। আপনার ন্যাশনাল যদি দুর্বল থাকে, আপনি কিন্তু সবল রাষ্ট্রের সাথে পারবেন না। আপনার সামরিক শক্তি দুর্বল, আপনার প্রতিবেশী সবল, আপনি হারবেন। আপনার মেধা শক্তি আগে আছে, আপনি জিতবেন। সুতরাং আপনার সামগ্রিক শক্তি হলো ন্যাশনাল পাওয়ার। সেই ন্যাশনাল পাওয়ার আমাকে জাতীয় স্বার্থে নির্ধারণ করা হবে। যেমন ধরেন ভারতের সাথে আমাদের যে সম্পর্ক আছে, এখন আমাদের ন্যাশনাল পাওয়ারের সাথে ভারতের ন্যাশনাল পাওয়ার কন্ট্রাডিকশন করবে, মিলবে, ম্যাচ করবে না। কিন্তু আমাদের ভূখণ্ডের চতুর্দিকে ভারত আছে। শুধু চতুর্দিকে শুধু নয়, আমরা যে দক্ষিণে যদি তাকাই, বে অফ বেঙ্গল, তো বে অফ বেঙ্গলের দেখেন, বে অফ বেঙ্গলের এদিকে 1000, এদিকে 500 দৈর্ঘ্য প্রস্থ বলছি।
বে অফ বেঙ্গলের ঠিক কোনটা কি আছে, ইন্ডিয়ান ওশানের নর্দার্ন পার্ট এটা। যদি একটু আগে সামনে দিকে যান আপনি দেখবেন আন্দামান নিকোবর কার এটা, ভারতের বৃহত্তম নেভি বেস, ট্রাই স্টার বেস এটা। তাহলে আপনি কিন্তু ওদিকেও যেতে পারছেন না, কারণ ওদিকে বসে আছে কিন্তু ভারত, কারণ বে অফ বেঙ্গলে ভারতের। এই বে অফ বেঙ্গল ভারতের প্রায় 12টার মতন পোর্ট আছে এখানে, আমাদের মাত্র 2টা-3টা। তো তার তো ন্যাচারাল প্রলঙ্গেশন অফ জিওগ্রাফি, কারণ সে যেহেতু আন্দামান নিকোবর তার সম্পত্তি, এখানে তার যাওয়ার সুবিধা আছে, আমার তো নাই। এই ভৌগোলিক ভাবে কিন্তু এখানে যেতে পারে সে, কারণ তার এলাকা রয়ে গেছে, কিন্তু এই সুবিধাটা কিন্তু আমার নেই। আবার কোন রাষ্ট্র আপনার জিওগ্রাফিক্যালি কন্টিগিউয়াস হতে পারে, ডিজেক্ট হতে পারে, এগুলি সব সুবিধা আছে। কিন্তু আমার অবস্থান নির্ধারণ করবে আমার ভৌগোলিক অবস্থানটা কি, আমার সম্পদটা কি, আমার সামরিক শক্তিটা কি, আমার ন্যাশনাল পাওয়ারটা কি, আমার রিসোর্সটা কি। এই সবকিছু মিলে যখন দেখবেন আপনার জাতীয় স্বার্থটা, জাতীয় স্বার্থ নির্ধারণ করবেন। আপনার সাথে ভারতের সাথে একরকম হবে, পাকিস্তানের সাথে একরকম হবে, আরবের সাথে একরকম হবে, কারণ এক প্যাটার্ন। তো আপনার মৌলিক স্বার্থ ভারতের সাথে, কারণ ভারতের সাথে বর্ডার আছে, বর্ডার প্রবলেম হবে, পানির সমস্যা হবে, তারপর সমস্ত নদী 54টা নদী উদিতে আসতেছে, কিন্তু এখানে জাতীয় স্বার্থ লাগে। ভারত কখনো আপনার অকৃত্রিম বন্ধু হতে পারবে না, সম্ভব না। আই ক্যান পুট চ্যালেঞ্জ, সম্ভব না। কারণ ভারতের সাথে আপনার যে সমস্যাগুলি বিদ্যমান আছে, এই সমস্যাগুলি কখনো যদি জাতির সাথে ক্ল্যাশ করে, আপনাকে তার বিরুদ্ধে কথা বলতে হবে, আপনি কথা বলতে পারবেন না, কারণ সে অন্যদিকে আপনাকে সমস্যা সৃষ্টি করে। এই যে সাম্প্রতিক কালে ঘটনা দেখেন, ডিজিটাল যুগে আসতেছে, আমাদের সার্ভারগুলি কার কাছে? ভারতের কাছে, বিভিন্ন কোম্পানির কাছে আমাদের বাংলাদেশ ব্যাংকের সার্ভার, সমস্ত সরকারি ব্যাংকের সার্ভার তার, বেসরকারি ব্যাংকের সার্ভার তার। এই যে সার্ভার নিয়ে গেছে সে, আইটি দেশে কোথায় গেছে? এগুলি জনগণ জানে, আলোচনা হয়, বুদ্ধিজীবীরা কথা বলে। আরে বুদ্ধি তো বাংলাদেশে মারা গেছে সব, বললাম তো। বুদ্ধিজীবীরা এত বুদ্ধি হয়ে গেছে এখন স্বার্থের কিছু দেখে না। নতুন প্রজন্মের নতুন জিজ্ঞাসা, বাংলাদেশের অন্যতম যে শক্তি, সে শক্তি হচ্ছে তার সার্ভার। সেই সার্ভার এখন ভারতের দখল। আপনি স্টক মার্কেট শুরু করে, মানি মার্কেট, স্টক মার্কেট, ইন্স্যুরেন্স কোম্পানি, বড় বড় জায়গায় সব ভারত। তো আপনি তো তিস্তার কথা বলতেছেন, কালকে যদি ভারত আপনার এনে খেলতে চায়, ওই সার্ভার নিয়ে খেলবে সে। সার্ভার কোথায়? জনগণ তো জানেন এটা। এই যে অদৃশ্য যে ঘটতেছে বাংলাদেশে, এটা কেন ঘটতেছে? এখানে প্রশ্ন জাতীয় স্বার্থ করতে আছে। আপনি জাতীয় স্বার্থ চিহ্নিত করতে পারছেন? পারছেন আপনি, কিন্তু স্বার্থ শুধু দুটো আছে। একটা হলো দুই রকম, ইন্টারন্যাশনাল পলিটিক্সে বায়োল্যাটারাল সম্পর্কে দুটো কথা আছে। একটা হচ্ছে রিজন সিকিউরিটি, স্টেট সিকিউরিটি। রাষ্ট্রের সিকিউরিটি যদি একরকম, আর ক্ষমতাশীলদের থাকে এটা রিজন সিকিউরিটি। অর্থাৎ আমি চেয়ারটা ছাড়বো না, এই চেয়ারটা আমাকে যে টিকে রাখবে, আমি তার প্রতি নমনীয় থাকবো, আমি দেশ বুঝি। এই মতবাদে যখন কোনো দেশে পরাশক্তি চলে, যে কোনো দেশ হতে পারে সেটা, দ্বিতীয় বিশ্বের অধিকাংশ দেশ কিন্তু রিজন সিকিউরিটি প্রেক্ষাপটে চলে যায়, ওখানে স্টেট সিকিউরিটি কিন্তু সেটা আসে না। এবং রিজিককে সংরক্ষণ করার যা কিছু প্রয়োজন সেটাই তার করবে। সেই ক্ষেত্রে জাতীয় স্বার্থ বিঘ্নিত হচ্ছে। তো বাংলাদেশের জাতীয় স্বার্থ কি? আমার সাথে সৌদি আরবের স্বার্থটা কি? সৌদি আরবের স্বার্থ আর একটু আপনাকে ইন্টারাপ্ট করি। বাংলাদেশে আপনি একটি কথা বললেন যে বাংলাদেশের জাতীয় স্বার্থ কি চিহ্নিতকরণের আজও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই। তাহলে আমি মনে করি স্বাধীনতা উত্তর এবং এ পর্যন্ত, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত জাতীয় আমাদের যে সমস্যা, ওটাই যদি আমরা চিহ্নিত করতে না পারলাম, তাহলে আমাদের এই রাজনীতিবিদরা বা পরবর্তী প্রজন্মের জন্য কি রেখে গেল বা কি করলো তারা? ভালো একটা কথা বলেছেন। আপনি ভারতের দিকে তাকান, ভারতে কিন্তু জাতীয় সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। অপোজিশন আর পজিশন একমত। বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে ক্ষমতাসীন বিরোধী দল কিন্তু একমত হতে পারেনি। অনেক কিছু করা হচ্ছে, আমি কিন্তু একটু অনেক লেখালেখি ডেইলি স্টার লিখেছি, ন্যাশনাল কনসেনসাস বিল্ডিং আপ করতে পারেন কিনা। আপনি পারেননি, কারণ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যারাই ক্ষমতা ছিল, যদি আপনি দেখেন প্রত্যেক দলের কিন্তু ক্ষমতা থাকার সাথে মিল ছিল, কিন্তু মৌলিক পার্থক্য ছিল না। কিন্তু কোন দলের সাথে মৌলিক পার্থক্য ছিল না। কিন্তু আওয়ামী লীগ যে নিয়েছে, বিএনপি জাতীয়, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ক্ষমতা থাকা অবস্থায় একই পলিসি গ্রহণ করছে। অদৃশ্য মিল ছিল, কিন্তু দৃশ্যমান মিল তারা স্বীকার করবে। আপনি একই কাপড় পরতেছেন, একই স্যুট পরতেছেন, একই স্টাইল কাপড় পরতেছেন, কিন্তু আপনি বলতেছেন কি আপনার স্যুট আমার স্যুট কিন্তু একই কাপড়ের, স্টাইল একই রকম। কিন্তু তাহলে বিরোধটা কোথায়? বিরোধটা হচ্ছে ওটা আপনি, এটা আমি, আর কিছু বিরোধ নাই তো। কিন্তু এই বিরোধটাকে আপনি যে মিল আছে, যেগুলি সিমিলারিটি আমরা স্বীকার করিনি। তো বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে আমাদের জাতীয় সমস্যা কি? এক নম্বর জিজ্ঞেস করেন দলগুলিকে, এক কথা বলবেন। ভারত সম্পর্কে জিজ্ঞেস করেন,
ভারতের সম্পর্ক কেমন হবে? এখন এক কথা বলবে, জিজ্ঞেস করে আপনারা যখন ক্ষমতা ছিল তখন কি করেছেন? আপনারা যে ক্ষমতা ছিলেন ভারতের সাথে কি পলিসি নিয়েছেন? এই নিয়েছে, আওয়ামী লীগ কি নিয়েছে, বিএনপি কি নিয়েছিল? এক, শুধু পার্থক্য একটু আছে, সেটা হলো আমি একটু বেশি জড়াই গেছি, আপনি একটু কম জড়াইছেন। আপনি কেন কম জড়াইতে পারছেন? কারণ বিএনপির সাথে যেহেতু একটা ঐতিহাসিক দূরত্ব ছিল ভারতের, জাতীয় পার্টির সাথে ততটা ছিল না, কারণ সে তো সব দিকে ছিল। আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্কটা ভালো ছিল, ভারত মনে করতো বিএনপি কিছু না কিছু পাকিস্তানের সাথে সম্পর্কিত, ওই লবিতে চলাফেরা করে দূরত্ব সে বজায় রাখছে। এখানে একটা মৌলিক পার্থক্য ছিল, বিএনপির সাথে ভারতের যে রাজনীতি আওয়ামী লীগ এক না, কিন্তু জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগ মিলতে পারে, বিএনপির সাথে মিলবে না। বিএনপি এখনো বিশ্বাস করে ভারত যে যদি বিএনপি কোনো ক্ষমতায় আসে বা কোনো চেষ্টা করে, তার সাথে কোনো না কোনো ভাবে পাকিস্তানের সম্পর্ক হবে। এই যে সম্পর্ক দেখেন, মৌলিক পার্থক্য আছে কিন্তু এখানে। এটা কিন্তু ফরেন পলিসিতে সেটা কিন্তু রিফ্লেক্ট হয়েছে। যদিও আমরা দেখেছি 2014-র আগে, সেই সময় বিরোধী অপোজিশন নেত্রী খালেদা জিয়া উনি ভারত সফর করলেন, রাষ্ট্রীয় সফরে গেলেন, রেড কার্পেট সম্বন্ধে দেওয়া থাকে, কারণ সেখানেও তাকে চুক্তি করতে হলো যে ভবিষ্যতে যারা ক্ষমতা চাই, যে কাজগুলো আওয়ামী লীগ করতেছে সেই কাজগুলো আমি করবো, আমি এই মাটিতে সন্ত্রাসী দেব না, আমি বিচ্ছেদ আন্দোলন এখানে লালন করবো না, যেটা বাংলাদেশ করছে বিভিন্ন সময়। তাহলে পার্থক্যটা কি? আপনি কিন্তু ভারতের সাথে এক হয়ে আসলেন, আইসা কি করলেন, আমি ভারতের বিরুদ্ধে কথা বলবো না। এই যে বিএনপি আসেন, আপনি মৌলিক কথা হাত দিয়েছেন তো, বিএনপির দুটা মৌলিক পার্থক্য ছিল 75 থেকে 90 পর্যন্ত। একটা ছিল জনগণের মাঝে ভারত বিদ্বেষী সেন্টিমেন্ট ছিল একটা, এটা কিন্তু বিএনপি লালন পালন করছে, জাতীয় লালন পালন করছে। আওয়ামী লীগ চেষ্টা করছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, জনগণ টু জনগণ, এটাকে মিনিমাইজ করার চেষ্টা করছে। এটা মৌলিক পার্থক্য ছিল। আরেকটা পারসেপশন ছিল, হিস্টরি টেলস আস টু উইথ ইন্ডিয়া, জিওগ্রাফি টেলস আস, আমাদেরকে ভূগোল বলে ভারতের সাথে থাকো, কারণ উপায় নেই, চতুর্দিকে সে। ইতিহাস বলে তার সম্পর্কে তুমি অ্যালার্ট থাকো। এইখানেও কিন্তু আওয়ামী লীগের সাথে জাতীয় পার্থক্য আছে। এখানে আওয়ামী লীগ চেষ্টা করতেছে না, আমরা ভারতের সাথে থাকবো, ইতিহাসটাকে আমরা মিনিমাইজ করে দেবো। মৌলিক পার্থক্য আবারও আছে। জাতীয় স্বার্থটা আওয়ামী লীগের কাছে, বিএনপি জাতীয় পার্টির কাছে একটু দেখা যায়। তাহলে মৌলিক যে মিল কোনটা? মৌলিক মিল হবে ভারতের সাথে আমাদের প্রধান সমস্যা হচ্ছে পানি, ওয়াটার, দ্বিতীয় সমস্যা বর্ডার, তারপরে সমস্যা প্যারা ট্যারিফ, তারপরে সমস্যা আছে বিভিন্ন ইস্যুতে আমাদের বিরোধ হচ্ছে সেখানে। এই মৌলিক জায়গা থেকে আমরা একমত না, দুটো একমত হতে পারতেছি না, কিন্তু ক্ষমতা যাওয়ার পরে কিন্তু আমরা একই কাজ করতেছি। সুতরাং আমি বলবো না ঐক্যমত আছে, কিন্তু ঐক্যমত পর্দার আড়ালে আসেন, যদি পর্দার সামনে নিয়ে আসতে পারি সেটা হবে মৌলিক। আমি ভারতের বিরুদ্ধে কথা বলবো, গঙ্গার পানি নিয়ে কথা বলবো, তিস্তা নিয়ে কথা বলবো, কিন্তু আমি কিন্তু ক্ষমতায় গেলে কথা বলবো না, আমি অন্যটা বলবো। কিন্তু আজকে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক দাঁড়াইছে, প্রধানমন্ত্রী নিজেই বলতেছেন আপনাদেরকে এত দিয়েছি আমি কি পেলাম? যেখানে প্রধানমন্ত্রী বলতেছেন কি পেলাম, অপোজিশন কি বলতেছে? আছে অপোজিশন। আবার পররাষ্ট্রমন্ত্রী বলতেছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের সাথে। ভালো একটা কথা বলেছেন, কারণ উনি একজন দক্ষ লোক, অভিজ্ঞ লোক, ভদ্রলোক, উনি এইভাবে চিন্তা করবেন। উনি যে কথাটা বললেন, আমি যদি ফরেন পলিসিতে নিয়ে আসি এটাকে, তো হাইলাইট করি এটাকে। যেমন ধরেন এক সময় বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টির আমলে মহাসচিব ছিলেন শাহ মোয়াজ্জেম হোসেন। উনি এই টেডের পরে বলা শুরু করলেন যে দুই নেত্রীর সম্মেলনে কিছু উৎপাদন হয় না, পলিটিক্যাল কথা বললেন। কিন্তু এখন আমেরিকান অ্যাম্বাসেডর থেকে জিজ্ঞেস করলো হোয়াট ডাজ ইট মিন, উনি বললেন যা বুঝের বুঝে নিন। উনি কিন্তু কথাটা পলিটিক্যালি বললেন, ব্যাকফাস্ট করে দিলেন। এখন পররাষ্ট্রমন্ত্রী কি বললেন, ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। ওনার তো বাই দিস টাইম তো ওনার তো পদত্যাগের উচিত ছিল, চাকরি থাকার কথা না তো। উনি কোথায় হাত দিয়েছেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন মহিলা, ওদিকে একজন পুরুষ, স্বামী স্ত্রী মানে কি বুঝলেন আপনি? যদি দুজনে পুরুষ হতো আমি তো বুঝতে পারতাম না, সংজ্ঞাটা ঠিক আছে। উনি না বুঝে কথা বলছেন বা অতি আবেগে কথা বলছেন, এখানে তারা ক্ষমা করে দেওয়ার উপায় নেই, কারণ সবকিছু ক্ষমা না করে উপায় বিপদ আছে। আর প্রধানমন্ত্রী তারা ক্ষমা করে দিয়েছে, উনি ক্ষমা পেয়ে গেছেন। যদি তা না হতো আজকে মন্ত্রিত্ব থাকতো না। বাংলাদেশের পররাষ্ট্রনীতি স্বাধীনতার পর বা অদ্য পর্যন্ত কি সঠিকভাবে চলছে, না আরো পরিবর্তন করা প্রয়োজন ছিল? পররাষ্ট্রনীতিটা সঠিকভাবে চলছে কিনা এটা বলা ঠিক হবে না। দেখেন, একটা পিরিয়ড থাকে, সময় থাকে। ৭৫ পর্যন্ত যে পররাষ্ট্রনীতিটা ছিল, আমি আপনাকে আগেই বলেছি, আমাদের প্রধান চ্যালেঞ্জ ছিল পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ছিল না, পাকিস্তান স্বীকৃতি দিচ্ছে না, আমরা জাতিসংঘে ঢুকতে পারতেছি না,
এবং চীন পাকিস্তান মিলে আমাদেরকে একেবারে মানে ঘেরাও করে ফেলেছে। এই যে একটা অসহনীয় অবস্থা জালের মধ্যে, এখান থেকে বেরোতে হবে। সেই সময় ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো, 25 বছর চুক্তি চলতেছে তখন আমাদের সাথে। এই অবস্থার ভিতর দিয়েও কিন্তু দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করলেন, 74 সালে তিনি বুয়ারি বমিদিন আসলেন আলজিয়ার প্রেসিডেন্ট ডেলিগেশনে বাংলাদেশে, এবং ওই কনফারেন্সে যাবেন। জুলফিকার ভুট্টো বললো যে আমি যে পাকিস্তানকে স্বীকৃতি দেব, আমার তো দুটো সমস্যা আছে এখানে। একটা সমস্যা হচ্ছে আমার সেখানে 95,000 সৈন্য রয়ে গেছে, তাদের বিচার করতে পারে। আরেকটা হচ্ছে বাঙালি পাকিস্তানে রয়ে গেছে, টর্চার হতে পারে। এই দুটো সুরাহা করো। কিন্তু তারা কিন্তু বাই দিস টাইম জেনেভা কনভেনশনে তারা সব ভারতে চলে গেছিল, কিন্তু সমস্যা রয়ে গেছিল। তখন তারা বাংলাদেশে আসলো, বঙ্গবন্ধুর সাথে কথা বললো যে আপনি আসেন সম্মেলনে। বঙ্গবন্ধু বললো আমি যাবো, পাকিস্তান স্বীকৃতি দেয়নি আমাকে। বলে স্বীকৃতি দেবে আপনাকে, সেটা মনে আছে আপনাকে 22শে ফেব্রুয়ারি 1974 জুলফিকার ভুট্টো ঘোষণা দিলেন মেম্বার অফ পার্লামেন্ট সবার সামনে, একটা আমাদের কাজ করে আমি বাংলাদেশে স্বীকৃতি দিতে যাচ্ছি, যদিও আমার মনে দুঃখ আছে, সময়টা আমার যে দুর্যোগজনক, তারপরে কেন শর্ত কিন্তু বঙ্গবন্ধুর সাথে হয়ে গেছে। পরবর্তী ট্রাইপ্যাট্রি অ্যাক্ট হয়েছিল কিন্তু সেখানে। পাকিস্তানের পররাষ্ট্র উপদেষ্টা ছিল আজিজ আহমেদ, বাংলাদেশের ডক্টর কামাল হোসেন, ভারতের শরণ সিং, তিনজনে কিন্তু সেখানে সিগনেটারি। সেই চুক্তির বদলতে কিন্তু বঙ্গবন্ধু আগায় গেল। কিন্তু সেই সময় চিন্তা যদি করেন যে পাকিস্তানের সাথে স্বীকৃতি দেওয়া, এই স্বীকৃতি পরে কিন্তু এটা 22শে ফেব্রুয়ারি, এরপরে কি স্বীকৃতি দিল। স্বীকৃতির পরে কিন্তু 74 সালে চীন কিন্তু প্রথমবার যখন বাংলাদেশ যখন জাতিসংঘের মেম্বারশিপ চাই, চীন কিন্তু ভেটো দিয়ে দিল। এই একই গ্রাউন্ডে কিন্তু এই রেজলিউশন হয়নি। কিন্তু যখন বঙ্গবন্ধু পাকিস্তান গেল স্বীকৃতি দিল, ওই বছর সেপ্টেম্বরে বঙ্গবন্ধু জাতিসংঘে ভাষণ দিল। এই যে প্রক্রিয়া দেখেন 74 সালের ডাইনামিক, 74 সালটা খুবই কঠিন। কারণ বঙ্গবন্ধু চাচ্ছিলেন আমি একটা ব্লগে আছি, আমি ইসলামিক ওয়ার্ল্ডের সম্পর্ক করবো, এবং তিনি লবি করতেছিলেন, সেখানে লোক পাঠাচ্ছেন সেখানে। এবং সেই সময় দেখেন অদ্ভুত ঘটনা, জাতিসংঘের মহাসচিবের পদে কন্টেস্ট হয়ে গেল, টাই হয়ে গেল। কে ছিল? এই বাংলাদেশের কায়সার। বাংলাদেশ স্বাধীন হয়েছে মাত্র, সেখানে একটা ব্যক্তি তার ইমেজের কারণে মহাসচিবের পদে টাই হয়ে গেল। পরে হেরে গেছে সে, কারণ বাংলাদেশ তো ইন্টারন্যাশনাল ছিল না, তো ব্যক্তি ফেভার করেনি। কাজে বঙ্গবন্ধুকে সেই সময় কিন্তু সোভিয়েত দেশে পররাষ্ট্র থাকলেও, ভারত দেশে থাকলেও কিন্তু তিনি কিন্তু চেষ্টা করতেছিলেন মুসলিম বিশ্বের সম্পর্ক স্থাপন করার জন্য। এই যে তার ড্রাইভটা, এটা কিন্তু আপনাকে দেখতে হবে। 75 পরে আসে, 75 পরে চীন বাংলাদেশকে সমর্থন করবে, স্বীকৃতি, এবং মোস্তাক পাওয়ার আসলো। মোস্তাকের পরে জিয়াউর রহমান চলে আসলো, সে সায়েন্সকে সরাই দিল, আসেন জিয়ার পিরিয়ডটা চলে আসে। জিয়ার পিরিয়ডটা হচ্ছে টার্নিং পয়েন্ট। অর্থাৎ আমরা যদি বলি 75-এর আগের যে রাজনীতিটা ছিল, এটা ছিল সমাজতান্ত্রিক ব্লকের রাজনীতি। জিয়াউর রহমান সে কি করলেন, উনি সব চেঞ্জ করে দিলেন। বিসমিল্লাহির রহমানির আনলেন, সমাজ ব্যবস্থা আনলেন, ইসলামকে নিয়ে আসলেন, এবং ন্যাশনাল চলে গেলেন। এই যে ধরেন টার্নিং পয়েন্ট, এটা কিন্তু ফরেন পলিসিতে ডাইভার্ট হল। এবং জিয়াউর রহমান কি করলেন, মুসলিম বিশ্বের যুগে যুগে বলে গেলেন, এবং অনেকগুলি কমিটিতে চলে গেলেন। জিয়াউর রহমান অচিরেই কিন্তু মুসলিম বিশ্বের কাছে জনপ্রিয় হয়ে গেলেন, চায়নার কাছে আপন হয়ে গেলেন। এই যে ফরেন পলিসি দেখেন ঘুরতেছে, কিন্তু তার কিছুটা হলে আপনি ভারতের সাথে কিছুটা দূরত্ব সৃষ্টি হবে, আপনি পাকিস্তানের নিকটে এসে পড়বেন। এই যে ফরেন পলিসি দেখেন একটা একটা আসতেছে, কিন্তু মৌলিক জায়গায় কিন্তু আপনি কি, আপনার মৌলিক জায়গায় হচ্ছে আমার জাতীয় স্বার্থ। এখানে জাতীয় স্বার্থ কি ছিল? কেন জিয়াউর রহমান টার্নিং করলেন? উনি চীনের কাছে কেন গেলেন? চীন কেন স্বীকৃতি দিল? তাহলে আপনাকে ঘুরে রাজনীতি বসতে হবে। এখানে ছিল আমি যদি ভারতের দিকে মুখোমুখি থাকি, ভারত আমার অনেক উপকার করছে, আমার দেশের স্বাধীনতার সাথে সে ছিল, চীন তো বিরোধিতা করছে। এখন যিনি আমার শত্রু, তিনি ভারতের শত্রু, আমি তার কাছে গেলাম, সে আমার কাছে চলে আসলো, চীন তার স্বার্থে আসলো, আমি স্বার্থে গেলাম। ওই সময় জাতীয় স্বার্থ ছিল কি? আমার স্বার্থ ছিল ভারতের কাছে আমি কিছু পাচ্ছি না, আমি ফারাক্কার সমস্যাকে সামনে নিয়ে আসলাম, পানি। আমি মাওলানা ভাসানী বিরাট মিছিল করতেছে, সবই কিন্তু ফরেন পলিসি আসতেছে। কিন্তু পুরা প্রেক্ষাপটটা দেখেন, প্রো সোভিয়েত পলিসিতে চলে গেলেন আপনি, এন্টি সোভিয়েত পলিসি, প্রো ওয়েস্টার্ন পলিসি, ফরেন পলিসি কিন্তু মুভমেন্ট করলেন। ভেরি ইম্পর্টেন্ট জিনিস। জিয়াউর রহমানের পরে কে আসলেন ক্ষমতায়? এরশাদ সাহেব আসলেন। উনি যখন এরশাদ আসলেন, এইখানে আবার দেখেন এরশাদ সাহেব আসার ক্ষেত্রে দুটো জিনিস ঘটে গেল এখানে। কারণ তিনি এনডিসি করেছিলেন ভারত থেকে, এনডিসি ভারত থেকে করেছেন, এবং এরশাদ সাহেব সঙ্গে অনেক মুখরোচক কথা এখানে আসলেন। তিনি যখন ক্ষমতা নিলেন,
ক্ষমতা নেওয়ার পরে উনি কোন মুখী ছিলেন ফরেন পলিসিতে? উনি না ভারত, না পাকিস্তান, না দুবাই, নাকি উনি ছিলেন হজর লব। কিন্তু মূলত কিন্তু তিনি ভারতের সাথে সম্পর্ক ভালো ছিল। উনি অনেকবার ভারতে গিয়েছেন, সহযোগিতা করেছেন, এবং তার আমলে কিন্তু দেখেন জিয়াউর রহমান একটা কাজ করলাম, আমরা কিন্তু বায়োল্যাটারালিস্টে মাল্টিতে চলে গেলাম। মাল্টি কিটা হলো আমরা সাফকে সামনে নিয়ে আসলাম। এটা জিয়ার আমলে শুরু হলো, এরশাদ এসে সমাপ্তি হলো। এই যে যখন আপনার এইটা হয়ে গেল, আপনার সার্ক সৃষ্টি হলো, আমাদের কিন্তু একটা জোট সৃষ্টি হলো দক্ষিণ এশিয়াতে। বাংলাদেশ এটা পাইনি। এই ক্ষেত্রে আমাদের ফরেন পলিসি কিন্তু দ্বিপাক্ষিক থেকে কিন্তু বহুপাক্ষিক আমরা ঢুকে পড়লাম। এবং ওখানেও লেখা ছিল যখন দুটি দেশের সাথে আমরা আলোচনা কি করব, আলোচনা বিষয়বস্তু কমন, কন্টেন্ট সেখানে আসবে না। এর প্রত্যেক জায়গায় একই নিয়ম আছে। তো সার্ক করার পিছনে কিন্তু আমাদের একটা চেতনা ছিল, আমরা ডাইভার্সিটি চাচ্ছি। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য একটাই ছিল যে ভারত পাকিস্তানের দ্বন্দ্বে আমরা যাব না, আমাদের কিছু কমন জিনিস থাকবে, আমরা সেখানে আলোচনা করবো। বাংলাদেশের অগ্রগতিটা আবার আসে আরো আগে, আমরা সাকসেস করলাম, আমরা বিবিআইন করলাম, আমরা বিমস্টেক করলাম, বিভিন্ন সময় এসে করলাম। কেন করলাম? আমরা চাচ্ছিলাম বায়োলেটারাল ছেড়ে দেওয়ার জন্য। যখন নরেন্দ্র মোদী দেখেন অষ্টাদশ সার্ক সম্মেলনে শেষে বলে দিল, বললো হয় আপনি আসেন, নাহলে আমরা চলে যাব। এই সার্ককে সামনে রেখে দেখেন মোদী কি করলো, সাব রিজিয়নাল গ্রুপে চলে আসতে হবে। এইভাবে যদি আমরা দেখি যে আমাদের ফরেন পলিসি ডাইমেনশনে আমাদের যে ক্ষমতা যারা ছিল তাদের চিন্তা ভাবনা কখনো কখনো নিয়ন্ত্রণ করছে। এরশাদ সাহেবের যেটা ঘটছে তাই ঘটছে। আবার এর সাথে সাথে আমি আরেকটু ইন্টারাপ্ট করি, যে সার্কটা প্রতিষ্ঠা করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। তো উনি, হ্যাঁ, আমি প্রতিষ্ঠা না, উনি শুরু করেছিলেন, চিঠি দিয়েছিলেন। আচ্ছা, যাক, তিনি উদ্ভাবক বা তিনি একটা উদ্যোগ নিয়েছিলেন সার্ক প্রতিষ্ঠা করার জন্য। উদ্যোগ নিয়েছিলেন। তো এই সার্ক প্রতিষ্ঠায় বাংলাদেশ তো উপকৃত হতেছিল, কিন্তু সার্কের কার্যকর ভূমিকা তো আর বর্তমানে দেখা যাচ্ছে না। না, কারণ আছে এখানে। সার্ক প্রতিষ্ঠা সবচেয়ে বড় ভূমিকা ছিল হোসেন মোহাম্মদ এরশাদ, তার আমলে এটা হয়েছে কিন্তু, এবং এই নামটা আসলো। এটা কেন হলো না? কারণ সার্কের দুইটা যে বড় যে কম্পোনেন্ট, একটা পাকিস্তান, একটা ভারত, এই দুই শক্তি তাদের যে বায়োলেটারাল সম্পর্ক, এই কারণে আমরা হইতে পারি, আগাইতে পারি না আমরা। কারণ সার্কেল মিটিং অনেক একটা ডিপাকল হয়ে গেলে বলতে পারেন সার্ক অর্ধগৃহীত হয়ে গেল, কারণ ভারত পাকিস্তান দ্বন্দ্বের কারণে কোনো সিদ্ধান্ত হচ্ছে না। সার্ক আগাইতে পারিনি কিন্তু আমরা। এই জন্য আমরা কি করলাম, ভারত কি করলো, সার্কতে বেরিয়ে গেল, সে বেরিয়ে এসে সাব রিজিয়নাল গ্রুপ করলো, অর্থাৎ এই অঞ্চলের মধ্যে আবার ছোট ছোট আরেকটা গ্রুপ সে তৈরি করলো। সাকসেস করলেন, বিবিআইন করলেন। কেন করলেন? পাকিস্তানকে বাধা দিল। কাজে আমরা কিন্তু রিজিয়নাল কোঅপারেশন আগাইতে পারিনি। জাতিসংঘের ওই ধারা 8-এর আওতা ছিল যে আপনি ইচ্ছা করলে এই ইউরোপে আছে, আমাদের ইউরোপে আছেন, আপনি ইউরোপিয়ান ইউনিয়ন আছে, আরব লীগ আছে, গালফ স্টেট আছে, আপনার আসিয়ান আছে, অর্গানাইজেশন ইউনিয়ন অফ আফ্রিকান ইউনিয়ন আছে। আমরা পারলাম না কেন? আমরা এই জন্যই পারিনি যে আমাদের এখানে দুইটা বড় শক্তি পাকিস্তান এবং ভারত, দুইটি কিন্তু আণবিক শক্তি, নিউক্লিয়ার পাওয়ার শক্তি। আমরা তাদের পারস্পরিক দ্বন্দ্বের কারণে, স্বার্থের কারণে আমরা পারিনি। এই জায়গাটা আমরা ব্যর্থ হয়েছি। উদ্যোগটা বাংলাদেশ ছিল, কিন্তু এখানে বাংলাদেশে কিন্তু দিতেই হবে। কিন্তু এই দুজন সামরিক শাসক, ভালো বলেন খারাপ বলেন, তারাই কিন্তু করে গেছে, সব কাজ খারাপ করেনি। তাদের ভালো কাজগুলোকে স্বীকৃতি দেন, তারপরে আসেন। যখন 90-তে পরিবর্তন হয়ে গেল, ক্ষমতা আসলো কে? বেগম খালেদা জিয়া। এখন খালেদা জিয়া ফরেন পলিসিটা কি? সভাপতির কারণে তিনি ঝুঁকে গেলেন, এন্টি ইন্ডিয়ান ব্লক চলে গেলেন। এবং সেটা কি হলো? কঠিন সংগ্রাম করলো আওয়ামী লীগ, তার পতন ঘটে দিল। 96-এ যখন আপনি ক্ষমতা আসলেন, আবার কিছুটা দেখা গেল আমাদের ফরেন পলিসি কিছুটা মানে মিনিমাইজিং করতে যায় ভারতমুখী হয়ে গেল। এবং ওই 96-এর পর 2001-এ আসেন, আবার একই অবস্থা করলো। আবার যান 2009-তে, 9 থেকে এখন পর্যন্ত আসেন, এই যে আসেন ধারাবাহিকতা। এখন আপনার সাথে ভারতের সম্পর্কটা কি? আপনার কাছে রোল মডেল, আগে তো বলেননি। রোল মডেল কি থাকে? আমার সাথে তার বন্ধুত্ব এরকম যে তার স্বার্থের জিনিসগুলো আমাদের মধ্যে বড় না, আমরা ভাই, আমরা বোন, আমরা আগাতে চাই। পররাষ্ট্রমন্ত্রী যদি বলতেন যে ভারত বাংলাদেশ ভাই বোন, তাহলে কথাটা সুন্দর হতো, তাহলে কথাটা অধিকত গ্রহণযোগ্য হতো। হয়তো স্লিপ অফ টাং, মাফ করে দেন আগে, আমি এক কথা আমরা মাফ করে দিচ্ছি তাকে, জানেন। আমরা বলবো উনি ভুলে বলছেন, উনি বলা হচ্ছে ভাই বোন, ঠিক আছে।
এখন আপনি আসেন, আপনার যে পররাষ্ট্রনীতির যে মৌলিক শর্তগুলো এখন ইনট্যাক্ট আছে, আপনি কি সুসংহত করতে পারছেন? আপনি তো যেগুলো আলোচনা করলেন, আমি তো একটা নতুন অধ্যায় করলাম আপনাকে। আপনার সাইবার কারাতে, সার্ভার কারাতে আপনি পুরো বাংলাদেশের ক্ষমতার উৎস যেটা আইটি, এটি চলে গেছে ভারতের হাতে। আপনি একদিন খুঁচা মারবেন, তাহলে আপনার দলকে খুঁচা মারবে সে। কোন আলোচনা বাংলাদেশের আইটি নিয়ে? আপনার অর্থনীতি তারা দিত, পুরো অর্থনীতি ভারত চলে গেছে, বাংলাদেশে চলে গেছে। আপনি তার সাথে যে ফাইটটা করবেন, এত কিছু করলেন কেন? আপনি অন্য দেশ পাননি? আপনি যদি চিন্তা করতে পারতেন যে আমার আগামীতে ফাইটটা হবে ভারতের সাথে, ফাইট না, আমার জাতীয় স্বার্থ ক্ল্যাশ হতে পারে, কনফ্লিক্ট হতে পারে। ভারত আমার বন্ধু, বন্ধু হওয়ার পরও কিছু কিছু জায়গায় সে আমাকে কনসেশন দিবে না, তার জাতীয় স্বার্থটা। ওটা ভারত চাচ্ছে যে আমাকে হাত করে সে উত্তর পূর্ব ভারতে যাবে। ওখানে তার 8টা স্টেট, 1,81,1,01,000 বর্গ মাইল এলাকা আছে সেখানে, 8টা স্টেট। সেগুলির সাথে আবার মায়ানমারের কিন্তু বর্ডার আছে। মায়ানমার চীনের বন্ধু। এই যে একটা দীর্ঘ জিও পলিটিক্যাল অবস্থানটা দেখে ভারতে, আমাকে ভারতের দরকার নেই, ভারত আমাকে দরকার। এই জিনিসটা বুঝবেন। বাংলাদেশের পলিসি মেকাররা যেদিন বুঝতে পারবে যে আমাকে ভারত দরকার নেই, ভারত আমাকে দরকার, এই মাথা উৎসাহ করতে পারে। আমি আরেকটু ইন্টারাপ্ট করি। গত পরশুদিন মিডিয়াতে দেখা গেল যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান এবং ইন্ডিয়ান হাই কমিশনার সহ আপনার মায়ানমারে সফরে যাচ্ছেন। তো একজন দূতাবাসের মানে রাষ্ট্রদূত কিভাবে আমাদের সেনাপ্রধানের সাথে মানে মায়ানমার সফর করতে পারে, বা এটার উদ্দেশ্যটা কি যদি আপনি বলেন, ক্লিয়ার করেন। এখানে দুটো যে গুরুত্বপূর্ণ জায়গা, আপনি দুইভাবে নিতে পারেন। এই সফরের পিছনে একটা ডিপ্লোমেসি আছে, পলিটিকো ডিপ্লোমেসি। সেনাপ্রধান অবশ্যই তার সাথে যাবেন না, তার প্রোটোকলে পড়ে না, ভেরি হাই পজিশন। একজন রাষ্ট্রদূতের পজিশন জয়েন্ট সেক্রেটারি, সে বেশি না। কিন্তু সেনাপ্রধান তো রাষ্ট্রের সেনাপ্রধান, উনি কেন একসাথে যাচ্ছেন এই জিনিসটা আমার কাছে কিন্তু ক্লিয়ার। এটা খুবই একটা মানে আমার কাছে বলবো যে আমি এই জিনিসটা চিন্তা করে দেখছি, মিলাইতে পারি না, অনেক কিছু মিলাইতে পারি না, আর পারি না বলে কথা বলি না। সেনাপ্রধান দেখেন মায়ানমারের মতন জায়গায়, আবার আসেন মায়ানমারের মতন জায়গায় আপনি রাষ্ট্রদূত নিয়োগ করবেন, আপনি কাকে দিবেন সেখানে? সামরিক শাসিত এলাকা, ওখানে সবসময় আপনি একটা মেজর জেনারেল দিবেন, অথবা প্রাক্তন সেনাবাহিনীর প্রধানকে সেখানে পাঠিয়ে দেন, প্রোটোকল দেবেন, তাহলে সে তাদের সাথে কথা বলতে পারবে। কিন্তু এখানে কাকে পাঠাচ্ছেন? জয়েন্ট সেক্রেটারি লোককে পাঠাচ্ছেন, চুপচাপ যা বসে থাকে। সে কি করবে? আপনাকে তো কাজ করতে দিচ্ছেন না। সেনাপ্রধান যাচ্ছেন, আমি খুশি হয়েছি, কিন্তু যেহেতু বললেন যে ভারতের সাথে যাচ্ছে, এখানে কোন ম্যাথামেটিক্স কাজ করতেছে এই মুহূর্তে আমার কাছে ক্লিয়ার। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে মায়ানমার বাংলাদেশের সম্পর্কটা আরো ভালো করার জন্য দিল্লির মাধ্যমে বা হাই কমিশনের মাধ্যমে সেনাবাহিনী সফর করছে, এটা কি? না 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 না, আমি সেটা মনে করি না, কারণ এখানে ভারতের ভূমিকা কম। মায়ানমারের সাথে সমস্যার সমাধানে জড়ায় আছে চীন, কারণ চীনের কথায় চুক্তি হয়েছে, কিন্তু এই চুক্তি হচ্ছে চীনের কথায়। কিন্তু চীনের প্রাইম মিনিস্টার বাংলাদেশে এসেছিলেন, প্রধানমন্ত্রী, তার কথা হলো যে মায়ানমার ভারতের চুক্তিটা যে হলো, এই যে বলা হলো যে কি বাস্তুচ্যুত নাগরিকরা, এই চুক্তি চীন করে দিয়েছে, চীন বলেছে আমি সমাধান দেবো। এখানে মায়ানমারের সমস্যা কিন্তু ভারত হাতে না, এটা চীনের হাতে, এটা আমাদের মনে রাখতে হবে। কিন্তু ভারত কি করবে এখানে? সমস্যা তো চীন। মায়ানমার কি ভারতকে মানে নাকি, শোনে নাকি? সে চীনের কথা শুনবে। চীনের সাথে মায়ানমারের সম্পর্কটা ঐতিহাসিক সম্পর্ক, এবং সেই সম্পর্কের সাথে চীন মায়ানমার সম্পর্ক বা এন্টি ভারত সম্পর্ক। কাজে ভারতের ক্ষেত্রে ভারত যে ভূমিকা রাখতে পারে, আমার জানা মতে, এখানে বোঝার মতে, সম্পর্কটা ভারত বরঞ্চ সমর্থন করতে পারে চীনকে, এর বেশি কিছু না। এই দাবারগুলি তার কাছে না। আমরা কখনো চীনকে দোষতেছি, কখনো ভারতকে দোষতেছি, রাশিয়াকে দোষতেছি। রাশিয়া কি করতেছে? একটা শক্তি কিন্তু আপনার সাথে নাই, কারণ তাদের সাথে তাদের সম্পর্কটা হচ্ছে গভীর সম্পর্ক। কেন সে আপনার সাথে আসবে? আমরা কি আমাদের চিন্তা করবো, তারা চিন্তা করবে না? আমি কিন্তু এই সমস্ত ব্যাপারে ভারতের দোষ বলবো না, তার স্বার্থ সে দেখবে। আমাকে দেখতে হবে ভারত চীনকে আমি কিভাবে আমার পক্ষে আনতে পারি, আমার নিকটে আনতে পারি, আমার স্বার্থের উপর উদ্ধার করতে পারি। এই রোহিঙ্গার সমস্যা মনে করতেছে কালকে সমাধান হয়ে যাবো, অসম্ভব। এদের ছেলে মেয়ে হবে, নাতিপুতি হবে, লেখাপড়া করবে, এখানে সুদূর পড়া হতে যায়।
এদেরকে এই জন্য পাঠাইছে নাকি কালকে নিয়ে আসবে তারা? এই প্রক্রিয়া একদম ভুলে যান। রোহিঙ্গা রিমেইন ইন বাংলাদেশ ইজ ক্রনিক প্রবলেম। এরা মিশে যাবে আমাদের সাথে। আপনি মিটিং করবেন, সম্মেলন করবেন, চলুন মাঝে মাঝে দুই কিছু লোক নিয়ে নেবে, এই পর্যন্ত থাকবে। বলতেছেন যে সমস্ত কিছু ভারতের হাতে চলে গেছে, আইটি সেক্টর থেকে শুরু করে সার্ভার সমস্ত কিছু এখন ভারতের কবজায়। তাহলে কি আমরা ভারতের অঙ্গরাজ্য রূপেও আমরা যাচ্ছি? ভারত আপনাকে চাচ্ছে না। শোনেন, 2020 সালে কোনো অঙ্গরাজ্য হবে না। এটা হবে টেকনোলজিক্যাল সায়েন্টিফিক ডমিনেশন চলে আসবে, দেখেন আর্থিক ডমিনেশন চলে আসবে, নিউ ইম্পেরিয়ালিজম যেটা বলি আপনাকে। এখন ভারত কোন দেশ দখল করবে না, ভারত বাংলাদেশ নিবে না, বা এই চিন্তাও সে করে না। তারা সিকিমকে নিয়ে এসে অন্য কারণ ছিল সেখানে। বাংলাদেশ এটা একটা বাংলাদেশের অন্যরকম দেশ। তো এত 20 কোটি লোক, 20 কোটি চিন্তা এটার সাথে কেউ পারবে না। কিন্তু এই দেশের মানুষের চিন্তা শক্তি ভারত জানে যে এটা হজম করতে পারবো না, এই চিন্তাও সে করে না। আর আমরা চিন্তা করবো কেন? প্রশ্নটা না, বরং যে ট্রাম্প কার্ড আমাদের কাছে আসছে। কিন্তু যেহেতু আমার ওদিকে আছে ভারত, এদিকেও ভারত, আমি তো মাঝে আমি আছি স্যান্ডউইচ। আমি যদি খেলতে পারি, আমার সেই বিদ্যা বুদ্ধি জ্ঞান টেকনোলজি থাকতে পারে, আমি খেলতে পারি। আমি কথা বলি আপনাকে যে একটা দেশের পররাষ্ট্রনীতি যদি আপনি ধরে রাখতে চান, নীতিমালা যা আছে ঠিক আছে, আদর্শ তো সরকার আগে চেঞ্জ হবে না, কন্টিনিউটি থাকবে। কিন্তু মৌলিক জিনিস হচ্ছে আপনার পররাষ্ট্র লিখিত জিনিস, বাস্তবায়ন কেমন করবে না। পররাষ্ট্র বাস্তবায়নের প্রধান হাতিয়ার হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়, ডিফেন্স মিনিস্ট্রি, বিভিন্ন মিনিস্ট্রি গুলো আছে সেখানে, মেইনলি পররাষ্ট্র মন্ত্রণালয় আসে। এইটাকে যেন বহন করবে কে? পররাষ্ট্র মন্ত্রণালয়। বহন করার যোগ্যতা কত দিয়েছেন আপনি? কারণ পররাষ্ট্র মন্ত্রণালয় যখন সেট করবেন আপনি, ফরেন সেক্রেটারি থেকে শুরু করে বিভিন্ন অ্যাম্বাসেডার, হাই কমিশনার, বিভিন্ন ডিজি, এই জিনিস দেখার ব্যাপার আছে। এখানে যোগ্যতা, দক্ষতা বা তাদের কি এটা একটা ব্যাপার। আমাদের বাংলাদেশের আরেকটা সমস্যা হচ্ছে, পররাষ্ট্র নীতি ক্যারি করার জন্য যে ধরনের কাঠামো প্রয়োজন ছিল আমাদের, কতটা শক্তিশালী নয়। কাঠামো তো অবশ্যই আছে, শক্তিশালী নয়। এখানে কোঅর্ডিনেশন অভাব আছে। এই কোঅর্ডিনেশন হচ্ছে না, মিনিস্ট্রি টু মিনিস্ট্রি কোঅর্ডিনেশন নেই। একটা দূতাবাসে তাকান তো, দূতাবাসে হাই কমিশন অ্যাম্বাসেডার বসে আছেন, তার আন্ডারে যারা আছেন লেবার অ্যাটাচি আন্ডার দ্য কমান্ড অফ লেবার মিনিস্ট্রি, ইনফরমেশন মিনিস্ট্রি। এরা কিন্তু আমাদের যে অ্যাম্বাসেডার হাই কমিশন থাকেন তারা কিন্তু জাস্ট কোঅর্ডিনেশন করতেছেন, ভিতরে অ্যাক্টিভিটিস বুঝতে হবে আপনাকে। হাউ ডাজ ফরেন পলিসি ওয়ার্কস, এই ওয়ার্কিং দেখা যাচ্ছে আমাদের অ্যাম্বাসেডার সাহেবদের সেই ধরনের সার্বিক ক্ষমতা। তারপরে অ্যাম্বাসেডার ক্যাটাগরি আছে, তো অ্যাম্বাসেডার প্ল্যানে পটেনশিয়াল আরো ক্ষমতা শুরু। কোন কোন অ্যাম্বাসেডার আছেন দে ক্যান মেক দ্য কন্ট্রাক্ট, ক্ষমতা দেওয়া থাকে, সেগুলি বাংলাদেশে কম, কারণ আমরা তো সেই ধরনের রাষ্ট্র না। এখন আমাদের দেখতে হবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গঠনটা কেমন আছে, সেখানে ফরেন পলিসি জড়িত কারা আছে, ফরেন ব্যাংকিং কারা করতেছে, এবং তার দক্ষতা যোগ্যতা কেমন আছে, যেখানে দেওয়া পর্যন্ত গিয়ে পেরেছেন কিনা। যেমন ধরেন সৌদি আরবে কে জানেন? পূর্ব শর্ত তাকে আরবি জানতে হবে, আরবি জানতে হবে তাকে। সে যদি আরবি জানে তাহলে সৌদি দেশের যোগাযোগটা ভালো হবে। মধ্যপ্রাচ্যের জন্য আরবি জরুরি, আফ্রিকার জন্য ফ্রেঞ্চ ভাষা জরুরি। একাধিক ভাষা জানে কেন? আপনি একজনকে বসাই দিলেন, সুটে করে চলে গেল, তাহলে লাভটা কি? সৌদি আরবের ব্যাপারে যেটা করা হচ্ছে, একজনকে দিলেন, একজন আনলেন, আরেকজনকে পাঠালেন, পুলিশের আইজিকে পাঠিয়ে দিলেন, ভালো কথা। এভাবেই তো হয় না। যোগ্যতা দক্ষতা আছে, কিন্তু এখানে যাওয়ার মতো পরিবেশটা কি? কারণ তাকে তো এখান থেকে ওয়াইসি দেখতে হচ্ছে, অনেকগুলো কাজ আছে, কিন্তু তারা অনেকগুলো কাজ সেখানে রয়ে গেছে, কিন্তু ওই এমপিটা তাকে বুঝতে হবে। তো আমি সেই জন্যই বললাম, পররাষ্ট্রমন্ত্রী কাকে বানাচ্ছে না, প্রতিমন্ত্রী কাকে বানাচ্ছে, ফরেন পলিসি দিলেন, ওখানে কারা আছে, এই জায়গায় লক্ষ্য না করেন। পররাষ্ট্র নীতি একটা, প্রণয়ন একটা, বাস্তবায়ন একটা। নীতি প্রণয়ন, বাস্তবায়ন আর নেগোসিয়েশন করা, চালায় যাওয়া, এখানে গ্যাপ আছে। কিন্তু আমরা কিন্তু এই জায়গায় সমান কথা পারিনি। যদি জিজ্ঞেস করতে যান, বলে সব ঠিক আছে। এই যে সব ঠিক আছে, ঠিক থাকতে পারেন, এই জায়গাটাও কিন্তু দেখার ব্যাপার আছে। একটা দেশের পররাষ্ট্র চিন্তা করতে গেলে প্রথম চিন্তা করবেন তার পররাষ্ট্র নীতি কি রাখছে। দ্বিতীয়ত হলো এই পলিসি বাস্তবায়নের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সেট আপ করা আছে, ট্রেনিং দেওয়া আছে কিনা, সে যোগ্যতা আছে কিনা, সে দৃঢ়তা আছে কিনা, সে বেতন কাঠামো আছে কিনা, বা তাদেরকে বলা হয় কি ইকোনমিক ডিপ্লোমেসি বলছেন আপনি। বাংলাদেশে নতুন কনসেপ্ট ইকোনমিক ডিপ্লোমেসি, বাহ সুন্দর কনসেপ্ট। আপনি ঘুরে তো দেখি দূতাবাসগুলি ঘুরেন, বাজেট আছে এখানে ডিপ্লোমেসি করার জন্য। তাহলে আসেন আমেরিকানরা কি করে, ভারতীয়রা কি করে, যে ব্যবসাটা আপনি করবেন সেই ব্যবসায়ী জড়া যায়, কিন্তু ব্যবসায়ী ডিপ্লোমেসি করে কিন্তু
আজকে চায়নার অ্যাম্বাসেডার যদি চাইনিজ কোনো কোম্পানি বাংলাদেশে টেন্ডার দেয়, উনি যে আর আমাদের মন্ত্রীর কাছে বসে থাকে, অ্যাম্বাসেডার বসে থাকে কোম্পানির পক্ষে, যে টেন্ডারটা পেয়ে যায়। আর আমাদের খান বাহাদুর সাহেবরা, রাজপুত্ররা স্যুট টাইপ করে কি করতেছে, অধিকাংশ বলছি, কিছু কিছু ভালো অফিসার সেখানে আছে, কিন্তু তারা চেনে না, কেউ চেনে না। এই যে সাম্প্রতিক দেখেন অস্ট্রেলিয়ার নির্বাচন হচ্ছে, একটা অস্ট্রেলিয়ার ক্যাপিটাল ক্যানবেরাতে নির্বাচন হচ্ছে, সেখানে 3 জন বাঙালি এই প্রথম এমএলএ নির্বাচন করতেছে, বিরাট ব্যাপার। এখন আপনি আসেন, আমি পরশুদিন ওদের একটা টক শোতে আমি ছিলাম, আমি জানতে পারলাম ভারতীয় নির্বাচন করতেছে 16 জন। ভারতের হাই কমিশনার ওই 16 জনকে দাওয়াত দিয়েছে, ইন্ডিয়ান কমিউনিটিকে দাওয়াত দিয়েছে, বলেছে এরা দাঁড়িয়েছে, আপনারা যাকে যা ভালো মনে করেন, আমরা ভারতের স্বার্থ দেখব। আর বাংলাদেশ দূতাবাস বলেছে আমাদের সময় নেই, আপনারা কি করতেছেন আমরা বুঝতে চাই। দিস ইজ বাংলাদেশ হাই কমিশনার। কার সাথে কথা বলবো? হাই কমিশনার যদি মনে করে যে আমি একটা জাতিকে রিপ্রেজেন্ট করতেছি, তার ট্রেনিং দেওয়া আছে এভাবে। ইন্ডিয়ান ফরেন সার্ভিসের লোকেরা দে ফিল আই এম ইন্ডিয়ান, ইন্টিগ্রেটেড ইন্ডিয়া। আমি কি ফিল করতেছি? আমার পোস্টিং তদবিরে গেছে, আমি কষ্ট করবো কেন? আমি তো স্বার্থ দেখবো না। এত বড় একটা জায়গায় নির্বাচনে 3টা বাঙালি দাঁড়াইছে, যেখানে সাহস পায় না কেউ, সেখানে আপনি বলতেছেন আই ডোন্ট নো ইউ। শুধু তাই না, বাংলাদেশ আজ প্রায় 20 বছর উপরে 25 বছর হয়ে গেছে, ওখানে জমি কিনছে, ক্যানবেরাতে জমি আছে দূতাবাস করার জন্য, কোনো খবর নেই। কেন করেননি? হাই কমিশন দেখতেছে নাকি? ভালো ভালো লোক তো গেছে সেখানে, কেন দেখেনি? সবকিছু প্রধানমন্ত্রী দেখবেন। তো আপনার ওই জায়গাটায় আসেন, আমেরিকাতে অ্যাম্বাসেডার আছেন, উনি কতটুকু বাংলাদেশের স্বার্থ জড়াইছেন, ওখানে আমাদের ব্যবসায়ী আছে তো অনেক, যেখানে যেখানে আমাদের স্বার্থগুলো আছে। মধ্যপ্রাচ্যে তো পুরা লেবার, ওখানে রাষ্ট্রপতি যিনি থাকেন তিনি কতটুকু ফ্রেন্ডলি হতে পারছেন, আমরা দেখি না তো। আমরা দেখি উনি যাবে, উনি যাবে, সে যাবে। এই যে ফরেন পলিসিতে আপনার বাস্তবায়নের ক্ষেত্রে যে কাঠামোটা, এখানে কাদেরকে কখন কোথায় বসাবেন, এগুলো দেখতে হবে। আর তাকান না ভারতের দিকে, তাকান পাকিস্তানের দিকে, তাকান না। কম্পিটিশন কাটছে দিবেন আপনি, আপনাকে তো কম্পিট করতেছে সেখানে না, দেখা হচ্ছে না। আমাদের সিটিজেনদের স্বার্থ দেখার ব্যাপারে ফরেন মিনিস্ট্রি অধিকাংশ ব্যর্থ হচ্ছে। তো আলোচনার মূল কথা যেটা, আপনি পররাষ্ট্র বলতেছেন, স্বাস্থ্য বলতেছেন, শিক্ষা বলতেছেন, একই অবস্থা, মানে লেজুগুবের অবস্থা। তো এই অবস্থা থেকে আপনার পরিবর্তন কি আশা করা যাচ্ছে? এই অবস্থা কে এর পরিবর্তনের জন্য আগিয়ে আসবে? কবে সেটা? এখানে দরকার আপনার, উদাহরণ দিয়ে বলি আপনাকে, চীনের সাথে যখন ভারতের গন্ডগোল হলো ইটালিয়া সাম্প্রতিককালে, 5টা ব্যক্তি, জয়শঙ্কর তো ছিলেন এখানে, ওদের গোয়েন্দা যে চিফ ছিল, রড যে চিফ, রেড ফাইটার রোড, 5টা ব্যক্তি এখানে প্রধান ছিল, কিন্তু রাজনাথ, পররাষ্ট্রমন্ত্রী, মোদী আর ওই ব্যক্তি চার, 5টা ব্রেন কাজ করছে। কিন্তু বাংলাদেশে কি 5টা ব্রেন কাজ করে কখনো? একটা ব্রেন কাজ। আর ওই 4টা ব্রেন কি বলে? আপনি যা বলেছেন সব ঐতিহাসিক, ভৌগোলিক, সাগরিক, মহাসাগরিক, গ্যালাকটিক সব। এই যে চামচা বৃত্তি, এই যে একটা ব্যক্তিকে বুঝতে দিচ্ছেন না, জানতে দিচ্ছেন না। আপনি বাংলাদেশ ঠিক করার কোনো ব্যাপার না। যদি আজকে প্রধানমন্ত্রী মনে করেন তার একটা কলেজের বডি থাকবে, কলেজিয়াম বডি থাকবে, কালেক্টিভ বডি থাকবে, মন্ত্রী পরিষদের তো 8টা লোক থাকবে, কনস্ট্যান্টলি ডিসকাসিং উইথ দেম, তাহলে বাংলাদেশে কিন্তু এখন এই ব্যুরোক্রেসি ডেভেলপ করে নেবে। তারা পুরো ঘিরে ফেলাইছে প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী বুঝতে পারতেছেন না অনেক কিছু ঘটে যাচ্ছে, কিন্তু এই ব্যুরোক্রেসির জন্য ঘটতেছে, কিন্তু জনগণের সাথে গ্যাপ হয়ে যাচ্ছে। কিন্তু এই আওয়ামী লীগের নেতাদের তো খুব আছে, কিন্তু আমাদের সাথে কথা হয়তো তাদের মধ্যে খুব আছে, কিন্তু যে আমরা কি কিছুই তো না। আমরা আপনি যেটা বলতেছেন, একটা জায়গায় আসতে হবে আপনাকে, কিন্তু বাংলাদেশের সংবিধানে থাকেন একটু। এই সংবিধানটা কিন্তু সংসদীয় গণতন্ত্র সংবিধান নয়, এটা হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত সরকারের সংবিধান। দ্বাদশ সংসদে যখন করা হলো, দ্বাদশ সংসদে যখন গণতন্ত্র আসবেন, ওই সংবিধানে প্রধানমন্ত্রীকে এত ক্ষমতা দেওয়া হইলো যে প্রত্যেকটা জায়গায় প্রেসিডেন্টকে তার সাথে আলাপ করতে হবে, প্রত্যেক জায়গায় আলাপ করতে হবে না। এবং বলা হচ্ছে সংবিধান আর্টিকেল 48(3) ক্লজে প্রধানমন্ত্রী ক্ষমতা আছে। 96-এ প্রেসিডেন্ট বলা হয়েছে প্রেসিডেন্ট কি করবে? প্রধানমন্ত্রী চিফ জাস্টিস নিয়োগ করবে। আসলে সে পারে? সব ব্যাপারে আলাপ করতে হবে। এই যে ব্যক্তি কেন্দ্রিক চিন্তা, আমি কিন্তু কোনো প্রধানমন্ত্রী, আমি বলতেছি কাঠামোর বিরুদ্ধে, কিন্তু আমাদের কাঠামোটা হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত সরকার।
আর প্রধানমন্ত্রী শাসিত সরকার এত বেশি হয়ে গেছে, একই ব্যক্তি সংসদের নেতা, দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী, অথবা সংসদের নেতা, বিরোধী দলের প্রধান। এই যে বিভাজন নাই, কিন্তু একটা ব্যক্তিকে তা আমরা তৈরি করতেছি। সে যখন প্রধানমন্ত্রী সব, আর বিরোধী দলে কি হয়েছে, উনি নেতা, উনি দলীয় প্রধান। আপনি কি করবেন এখানে? কাজে সংবিধান হাত দেন আগে, আইন করতে হবে আপনাকে। যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি সংসদ নেত্রী হতে পারবেন না, দলীয় প্রধান হবেন না। দেখেন দেশ কোথায় যায়, এক ধাক্কা চেহারা ঘুরে যাবো। কিন্তু তিনটা লোক আসবে, তিনটা লোকের সাথে এই যে একটা সমন্বয় সাধন হচ্ছে, আলোচনা করতে হবে, তাই তো কেন দেশ ঠিক হবে না? কে বলছে ঠিক হবে না? আপনাকে চেঞ্জ করতে হাত দিতে হবে তো। আপনি কালকে আইন করে দেন যে এক ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আপনার প্রেসিডেন্ট আইন আছে তো, না, রাষ্ট্রপতি হবে না। এর দায়িত্বটা নিবে কে? কিভাবে? এখন নিবে যেভাবে জগদ্দল পাথরের মতো এই সরকার মানে বিনা ভোটে চেপে বসেছে জনগণের উপরে। তারা যেটা বলে সেটাই আইন, এক ব্যক্তির ইশারায় সমস্ত কিছু চলছে। এবং আপনারাও যারা সুশীল সমাজে বা যারা দেশকে নিয়ে চিন্তা করেন, ভালো কিছু দেবার আশা করেন, তারাও তো শক্ত ভূমিকা বা পরিষ্কার কোনো ভূমিকা রাখতে পারতেছেন না। কারণ তিনি বিনা ভোটে, সবাই জানে, বিদেশ থেকে শুরু করে দেশে এমন কোন লোক আপনিও বুকে হাত দিয়ে বলতে পারবেন না আপনার ভোটটা আপনি দিতে পারছেন কিনা, কিন্তু আপনি দেশকে নিয়ে ভালো ভাবেন। তো এই সরকারকে কোনো কিছু বলা বা পরামর্শ নেওয়া, কোনো কিছু তিনি তোয়াক্কা করেন। তিনি যা চিন্তা করতেছেন, তিনি যা ভালো মনে করতেন সেটাই তিনি করতেছেন। এবং জনগণের কোনো ম্যান্ডেট নিয়ে যেহেতু এই সরকার ক্ষমতায় আসেনি, তাহলে এই সরকারকে কিভাবে পরিবর্তন সম্ভব বা কথা শোনানো সম্ভব? আপনি কি আন্তরিক সমাধান চান? আসেন, আমি সরকারের যে বলছেন তো, আপনি এখন বিএনপি কে আর জাতীয় পার্টিকে আগে বলেন যে তুমি তো দল গঠন করছো, না বড় বড় কথা বলতেছো, তোমার দলে গণতন্ত্র আছে? তোমার দল কেমনে চলে? তোমার দল ঠিক করো বড় বড় কথা বলার আগে, রাষ্ট্রকে কম থাকাও। তুমি অপোজিশনে থাকা অবস্থায় গণতন্ত্র দাও নেই, আর ক্ষমতা যেতে পারবে না। আওয়ামী লীগ চলে যাবে একদিন, যদি বিএনপি আসে আওয়ামী লীগ এসে 3 গুণ বেশি হয়ে যাবে বেশি। কারণ ওই কাঠামো তো রয়ে গেছে। সে তো কাঠামোর ভিতরে কথা বলতেছে না, সে কথা বলতেছে চেয়ারকে নিয়ে। আপনি বিএনপি জিজ্ঞেস করেন তোমার দলে গণতন্ত্র নাই কেন? ওখানে তো আওয়ামী লীগ নাই। জাতীয় পার্টি জিজ্ঞেস করেন তোমার গণতন্ত্র নাই কেন? কেন কাউন্সিল নাই? কেন সম্পাদক মন্ডলী ইলেকশন করতে পারে না? আর দলীয় প্রধান যে হবে, কি বলা হয়, সব ক্ষমতা দিলাম তারে, সে যা করে তাই হবে। আওয়ামী লীগও তাই, বিএনপি, জাতীয় পার্টিতে ঠিক আছে, আওয়ামী লীগ ক্ষমতা আছে, বিএনপি তার ক্ষমতা নেই। বিএনপিটা হচ্ছে কেন, জাতীয় পার্টি হচ্ছে কেন? এমনকি খুচরা দল এগুলো টর্চ দিয়ে খুঁজে পাবেন না। ওই ইনুর দল আছে, আসমুদ্র রবের দল আছে, ওই কি দিলীপ বুড়োর দল আছে, টর্চ দিয়ে খুঁজতে হবে আপনাকে। এদেরও কি দিয়ে দিলাম ক্ষমতা একজনের কাছে। তো পুরো পলিটিক্যাল কালচারটা দেখেন আপনাকে। ওই কালচারের ভিতরে যারা পজিশনে যারাই আছে সবারই একই চেতনা, কিন্তু আমি দলের প্রধান, আমি সব, আর কেউ বুঝতে আমি মরে গেলে আমার বউ আসবে, আমার ছেলে আসবে, মেয়ে আসবে। এইটা কি কেন হচ্ছে? এটা যা সব বাংলো কেন এতগুলি? শুধুমাত্র দ্বন্দ্ব। তা আপনারা অপোজিশনে থাকতে পারতেছেন না, গুরু বিশ্বাস হয়ে গেলেন। আর সরকার আপনি কি বলতেছেন? আপনি আবার কি বলে 70 ধারা বাতিল করতে হবে। ঠিক আছে, করলাম। আপনার যে দলটা, ছোট দলটা, কথা বলা যায়? আপনি তো আওয়ামী লীগের কথা বলতেছেন, ওই যার সাথে কথা বলা যায়, যেখানে আসমুদ্র বসা থাকে, ইন্দু বসা থাকে, যায় না। ওটা কে পরিবর্তন করবে? আপনাদের সমালোচনা একটু ঘুরে দেন। সমালোচনা আমরা করবে ব্যাপক, আমরা কারো ছাড়বো না। কিন্তু আগে দেখেন অপোজিশনে যারা আছে তারা দে আর নট রেডি ফর ডেমোক্রেসি। আমি আরেকটু আপনাকে ইন্টারাপ্ট করি। আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির প্রধান বা মেইন হলো আপনার নির্বাচন কমিশন, রাইট? তো নির্বাচন, যে দেশে জনগণের ভোটে ম্যান্ডেট নিয়ে নির্বাচনে জনপ্রতিনিধি সৃষ্টি হয়, সেই নির্বাচন কমিশনে তো ত্রুটি আছে, এবং নির্বাচন কমিশনেই সরকারের ইশারায় চলে। সরকার 30 তারিখের ভোট 29 তারিখের রাত্রেই হয়ে যায়। তো এই থেকে জাতি কিভাবে, তো মানে বিপ্লব বা অন্য বড় ধরনের পরিবর্তন ছাড়া তো এই সরকার, আপনি ঠিকই বলেছেন যে অন্যান্য দলের কোনো গণতন্ত্র নাই, এটা আপনার কথার সাথে আমি একমত। তারপরে এখন এই সরকার যেভাবে জগদ্দল পাথরের মতো, আমার কথাটা আবার বলতে হলো, চেপে বসেছে। এই সরকারের পরিবর্তন বা এই সরকারের গুয়ারতামি পরিবর্তন করতে হলে তো আমাদের একটা বিপ্লব, আমি মনে করি, প্রয়োজন। বা অনেকেই এটা আমার মতে একমত যে বিপ্লব একটা প্রয়োজন এবং পরিবর্তনের, তাহলেই আমি মনে করি মৌলিক যে আমাদের পরিবর্তন প্রয়োজন, সেই পরিবর্তন গুলা সম্ভব। অযথা শুনেন,
আমি বলেন। একটা কথা বলি আপনাকে, আমি কিন্তু কথা বলতেছি খুব ক্ষুব্ধ হয়ে। কেন বলতেছি? বিপ্লব করতে করতে তো আমাদের এই পর্যন্ত আসছেন। আমার ছাত্র জীবন তো দেখতেছেন বিপ্লব হইতেছে কিন্তু। এরশাদের পতন ঘটালেন, মহাবিপ্লব ৭ দফা আসলো, ৭ দফায় নিয়ে ক্ষমতা চেঞ্জ হলো। খালেদা জিয়া পাওয়ার আসলো, গোড়ার ডিপ কি করলেন? একটা সংবিধান করলেন। কি করলেন? ৭২-এ যা লেখা ছিল তার চেয়ে খারাপ সংবিধান করলেন। আপনি একটা শাসন, এই দেশে দেখেন জিয়াউর রহমান আর এরশাদ রাষ্ট্রপতি ছিল। তাদের শাসন ব্যবস্থা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ছিল, ওটা ছিল প্রেসিডেন্সিয়াল ডিক্টেটরশিপ। আমরা মডেলে ছিলাম না তো, রাষ্ট্রপতি মডেলে ছিলাম না, প্রধান মডেলে ছিলাম না, ওই কোনো মডেলে ছিলাম না কিন্তু আমরা। তো মডেল তো আমাদের ছিলই না। আজকে বলতেছেন বিপ্লব করবেন, ভালো কথা, বিপ্লব করেন, বিপ্লব করলে কি হবে? কাদের নিয়ে বিপ্লব করবেন আপনি? বিপ্লব করার আগে রক্ত টেস্ট করেন ওদেরকে, চিন্তা রক্ত টেস্ট করেন আগে, তোমার বিপ্লব করতে পারবা? আসো, একটাও পারবে না। এতে কি আশা করেন আপনি? একটা দেশে যখন একটা শরীর দরকার যায়, হাসিনা সরকার হিমালয়ের মতো জগৎ যে বলেছেন না, হিমালয়ের মতো দাঁড়ায় আছে কিন্তু সে। হ্যাঁ, তার পরিবর্তন আনতে চান তো আনেন। কি করতে হবে আপনাকে? আপনার সেই সেমি আছে, আপনার দর্শন সেটা আছে, আদর্শিক চেতনা আছে। আপনি কি মরতে চান? আপনি বাঁচতে চান তো? যেই দেশে অপোজিশন আর বুদ্ধি বাঁচতে চায়, মরবে কেটায়? আন্দোলনের পূর্ব শর্ত হলো কতজন দল আছে আপনি বাঁচতে চায়। শেখ হাসিনা এমনি আসে নাই, এই আওয়ামী লীগ এমনি সৃষ্টি হয় নাই কিন্তু, রক্ত দিতে দেখেন আইসে কিন্তু। আপনার রক্ত কোথায়? আপনি রক্তের ভয় পান না? আপনি স্যুট টাই করে ঘুরবেন, ভালো ভালো খাবার খাবেন, আন্দোলন করবেন। লজ্জা লাগে না বলতে এগুলো? আমি সরকার অবরোধ ব্যবস্থার বিপক্ষে, আমি সমালোচনা করব গঠনমূলক ভাবে, কিন্তু আপনি যে কথাগুলি বলতেছেন তারা সরাই দিবেন তো, অসুবিধা কি? সরান। আপনার লোক কোথায়? ঢাল নাই তলা নিজের সর্দার নেই। আজকে যে অবস্থা হচ্ছে দেশে, হাসিনার সরকারের পতন ঘটানোর মতো দল আজকে বাংলাদেশ আছে? আমি তো তাকে সেলুট দিয়ে বারবার ধন্যবাদ দিই, কারণ ছলে বলে কৌশলে সে তো ঠিক আছে তো, খারাপ হোক ভালো সে কিন্তু ঠিক আছে, কিন্তু মানুষ কিন্তু না খেয়ে মারা যাচ্ছে না। খেয়াল করেন কিন্তু, আন্দোলন করবেন আপনি না, আপনার পেটে তো ভাত আছে, আপনি পজিটিভ তাকান। হাসিনা সরকার যে কাজ, ইতিবাচক কাজগুলি করছে, যে কাজ আন্দোলন হচ্ছে না, মানুষ কিন্তু আন্দোলন করবে না। এখন আইটির যুগ, কম্পিউটার যুগ চলে আসছে কিন্তু। আপনি মিছিল করবেন, বাতিল করে যায় না, মিছিল লোক পাবেন? আপনি 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 কি মনে করেন যে এই সরকার উন্নয়নের জন্য টিকে আছে, না না, প্রশাসনের ছত্রছায়া টিকে আছে? আমি আমি আপনাকে এক কথাই বলবো, সরকার ঠিক আছে, সরকারের ব্যবস্থাপনা নিয়ে, তার বুদ্ধি দিয়ে, তার কূটবুদ্ধি দিয়ে। সেখানে আমলা আছে, সামরিক বাহিনী আছে, গোয়েন্দা বাহিনী আছে, সে নিজে আছে, এবং তাদের দক্ষতা বলছে যে সবগুলো গায়ে কাটে সে পানি খাওয়াচ্ছে, অপোজিশনে পানি খাওয়াইতেছে, সে অপোজিশনে পানি খাওয়াইতেছে, পজিশনে পানি খাওয়াইতেছে। এই কাজটা কে পারে? কে পারে? আপনি আমাকে বলুন। এটা যে পারে তাকে আপনি যত খারাপই কোন, তার দক্ষতা পরিচয় দিবেন না? সে ইতিহাসে সাক্ষ্য আছে না, ইতিহাসে তো আমরা পড়ালেখা করছি তো শাসকদের। শেখ হাসিনা বর্তমানে যে পর্যায়ে চলে গেছে, সে তো আপনাকে নাগালে জীবনে খাওয়াচ্ছে। আন্দোলন করতে পারবেন না তো, আপনি আন্দোলন করার সুযোগ আপনার নেই, কারণ আপনার দলের ভিতরে 100টা দালাল তৈরি করছে, দালাল 101টা তৈরি করছে, কেউ করে বিশ্বাস করে না। সে করতে পারছে এটা। যদি পলিটিক্স চিন্তা করেন, পলিটিক্স সায়েন্সের চিন্তা করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যোগ্যতা দক্ষতা বলে যেভাবে দেশে শাসন করতেছে, সেখানে আন্দোলন নাই, কেওয়াস নেই, দুর্ভিক্ষ নেই। আসেন, মানুষের পেটের বাতি চিন্তা নাই, চলাফেরা মোটামুটি ওগুলি থাকবেই, বড় দেশ। মৌলি যে ঘাত দেন না কেন? আপনি আন্দোলন করতে হলে কি হবো? ঢাকা ইউনিভার্সিটির ছেলের নাম কি নুরু? নুরু কম চেষ্টা করছে? পারতেছে না কেন? ছাত্র নাই, সেই ধরনের কর্মসূচি নাই, কর্মসূচি করেন তো কি হবে? নুরুর কথা হবে না তো। তুফাইল ভাই রাজ্য করে আন্দোলন করছে, পিছনে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নুরুর পিছনে কে আছে? ও কেন আন্দোলন করতে গেছে? বারবার মাইরি খেলো, ও মাইরি খেলো বারবার, কারণ ওকে যারা নামাইছে তারা ভালো করে জানে ও এতিম। ডাকসু কিন্তু এতিম, ডাকসুতে নুরু প্রথম বিবি যে এতিম হিসাবে চলাফেরা করতেছে। কেন? ওর পাশে লোক কোথায়? এই যে শাহবাগ এত ঘটনা কেটে গেল, টিকলো না কেন? এই সড়ক নিয়ে এত কিছু টিকলো না কেন? শেখ হাসিনা ট্যাকেল, যে কোনো ট্যাকেল করছে। এই যে সে ট্যাকেল করতে পারতেছে, আপনারা বড় বড় কথা বলতেছেন কেন? দেখাই দিবেন, ওই দেখি মাঝে মাঝে মাহমুদুর রহমান না, কালকে সরকার বলে যেতেছিল। আর কত ভালো সরকার, কত ভাড়াছেন সরকার? এই যে কিছু এখন বাইরে এসে কি ওয়াশ পার্টি, এখন তো ভিডিও তুলতেছেন, সব সরকার পতন হয়ে গেছে। লাভটা কি? আমি আবারও বলতেছি, 2020 সালের রাজনীতি হবে ভিন্ন ধারা। এখানে সরকার যদি সরে হয়ে থাকে, তার পতন ঘটানোর জন্য আপনাকে সেই কর্মসূচি লাগবে, সেটা নাই। আপনি স্বপ্ন দেখছেন বুঝে পেয়েছেন, এই স্বপ্ন দেখা বন্ধ করে। আপনার কাছে কর্মসূচি নাই,
বিএনপির কথাবার্তা শুনলে মনে হয় কালকে সরকার পড়ে যাবো, আবার দেখা যায় কিছুই নেই। আপনাকে দিবেন, আপনি আপনাকে মিটিং করতে দিবেন না, আপনি করে দেখা দেন। আজকে আওয়ামী লীগ অপোজিশনে চাকরি, এই আপনি বলে মিটিং করতে পারবেন না। দিস ইজ কল্ড আওয়ামী লীগ। আওয়ামী লীগ যদি বিরোধী দল থাকে সরকারের ঘুম থাকে না, আওয়ামী লীগ সরকারে গেলে বিরোধী দলের ঘুম থাকে না, বুঝছেন তো? আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে সরকারের ঘুম থাকে না, আর আওয়ামী লীগ সরকারে গেলে বিরোধী দল থাকে না। দিস ইজ আওয়ামী লীগ। এরকম একটা দলের সাথে যদি আপনি লাগতে চান, আপনি প্রিপারেশন করবেন, জনগণের দোষবেন না। জনগণ যদি আপনাকে, এই দেশের জনগণ ভাগ কিন্তু আওয়ামী লীগ বিএনপিতে ভাগ কিন্তু, ভোট দেন দুই দলই পাবে, কিন্তু একটা ক্ষমতা গঠন করবে, অপোজিশন থাকবে, খুব বেশি পার্থক্য হবে না। কিন্তু বিএনপি কে যারা সমর্থন করতেছে বা এনটি আওয়ামী লীগ ভোট যেগুলো আছে সেগুলো ক্যাশ করবে কেটে, আপনি আমি করবো, দল করে সে করে, বুদ্ধিজীবীরা করবে। বুদ্ধিজীবী আজকে রাজনীতি করবে, রাজনীতিতে আগায় যাবে, ধ্বংস করবে করবে তারা, বুদ্ধিজীবীর সাথে থাকবে। এখন শুনতেছে কি বুদ্ধিজীবীরা বল, বুদ্ধি কি বলবে সে? বুদ্ধিজীবী সেকেন্ড ভয়েস, আপনি সেকেন্ড ভয়েসে ফার্স্ট করতে চাচ্ছেন কেন? দিস ইজ রং ডায়ার রাজনীতি। কাজে রাজনীতির সংজ্ঞা চেঞ্জ করে ফেলা। আমি তো একটা লেখায় বলছি, রাজনীতি হচ্ছে মাদারউড। রাজনীতি যদি মাদারউড হয়ে যাবে সেদিন আপনার চিন্তা করতে হবে। পজিশন অপোজিশন মাদারউড, অর্থাৎ আমার ট্যাকটিককে সত দক্ষ রাখতে হবে, সৎকে দেয়। মন্ত্রী আমাদের সরকারের মধ্যে অসৎ লোক ভরা, আর অপোজিশন কি সৎ লোক সব? আমি কিন্তু ফেয়ার আলোচনা করতেছি, আমার ক্ষোভ কিন্তু অনেক বেশি। এই দেশে পলিটিক্স খারাপ করলো রাজনীতিবিদরা, অপোজিশন কি ভালো? ওখানে দুর্নীতিপরায়ণ লোক নাই, ওখানে ঘুষখোর নাই, ঘুষদাতা নাই, কেন থাকবে? আপনি তো ন্যায়ের পক্ষে আছেন, তাদের জিজ্ঞেস করেন যে আপনার দলের সব লোক কটা আছে? আওয়ামী লীগ সব খারাপ লোক, একমত আপনার সাথে, কিচ্ছু নাই। আপনার দলে কটা আছে? আপনি ঢিল মারা চান না কেন? সুরজিৎ লোক বলে যা আমি পদত্যাগ করবো না, প্রধানমন্ত্রী বলে, নির্লজ্জ লোক। আপনি কেন লজ্জা লাগে না? আপনার হাসান লজ্জা লাগে না? লজ্জা নেই। রব্বাইয়ের লজ্জা লাগে না? লজ্জা নেই। আপনি গভর্নমেন্ট ছিলেন তো। কাজে আপনি যদি দেশ ঠিক করতে চান, দুইটা প্ল্যাটফর্ম, সরকারের সমালোচনা করবেন, আন্দোলন করেন, পাশাপাশি অপোজিশন যার দায়িত্ব, যাদের উপর সরকার সরাই দেওয়ার দায়িত্ব, তাদেরও বলেন তোমার আচ্ছা আসেন, সরকারটা খারাপ কাজ করতেছেন। বিএনপি কোন থিঙ্ক ট্যাঙ্ক আছে? থিঙ্ক ট্যাঙ্ক আছে? শ্যাডো গভর্নমেন্ট আছে? জাতীয় পার্টি শ্যাডো গভর্নমেন্ট আছে? নির্লজ্জ লোক যে বড় বড় কথা বলতেছেন আপনি, আপনি শ্যাডো গভর্নমেন্ট করবেন, জাতীয় পার্টি অপোজিশন তো, তার শ্যাডো গভর্নমেন্ট আছে? বিএনপি মেজর অপোজিশন দি ফিল্ড, শ্যাডো গভর্নমেন্ট আছে? দেখান তো মানে নাই। আপনার শ্যাডো গভর্নমেন্ট নাই, স্ট্রাকচার নাই, লোক নেই, আপনি বড় কথা বলেন, আপনি কার পতন ঘটাবেন? আপনি, আমার খুব দুঃখ লাগে যখন দেখি চক্ষু সামনে তারা কথা বলতেছে। আরে বাবা, আওয়ামী লীগ দলকে ছড়াই তুলে তোমার অনেক কিছু করতে হবে। আমি এখনো বলতেছি, আওয়ামী লীগ যদি বিরোধী দল থাকে সরকারের গুণ থাকে না, আওয়ামী লীগ যদি সরকার থাকে বিরোধী দলের গুণ থাকে। এই দলের সাথে কি করবেন আপনি? আপনি তৈরি হন, আপনার কি মানা করছে কেউ? বাধা দিচ্ছে কি আপনাকে? আওয়ামী লীগ পারেন না? আমি আরেকটু আপনার মূল মধ্য কথা যেটা, যে বিরোধী দল বা বিরোধী মতের ব্যর্থতার কারণে এই সরকার জগদ্দল পাথরের মতো জনগণের উপর চেপে বসেছে, এটা মূল কথা। তো আমরা সর্বশেষ আসবো, সর্বশেষ আপনি পররাষ্ট্র বিষয় নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেছেন এবং বিভিন্ন বিষয়ে আলোকপাত উঠে এসেছে এবং আপনি তার বর্ণনা দেওয়ার চেষ্টা করেছেন এবং সুন্দর সুন্দর সাবলীল ভাষায়, এবং আমি মনে করি দর্শক শ্রোতা এতে উপকৃত হবে নবদ্বীপ টিভির এই পরিবর্তন বাংলাদেশ নামক অনুষ্ঠানটি দেখে। আমরা এবার আসি সর্বশেষ প্রশ্নে। আপনি দীর্ঘ সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং বাংলাদেশের পররাষ্ট্র বিষয় নিয়ে খুব সুন্দর সুন্দর ব্যাখ্যা দিয়েছেন এবং বলার চেষ্টা করেছেন। আমি মনে করি নবদ্বীপ টিভির দর্শক শ্রোতা যারা আছেন তারা উপকৃত হবেন। এই বাংলাদেশের পররাষ্ট্র নীতি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে চলছে সেটা সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। আমরা যে বিষয়টি সর্বশেষ আপনার কাছে জানতে চাবো সংক্ষেপে, আমাদের সময়ও খুব সংকীর্ণ, সম্প্রতি সেনাপ্রধানের একটি টেলিফোন কথোপকথন ফাঁস হয়েছে। আপনার সর্বসময় দেখতে পেয়েছি যে যখনই সেনাবাহিনীর কোনো বিষয় বাইরে চলে এসেছে এবং সেনা অধিদপ্তর থেকে বা সেনাবাহিনীর পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বা এটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে এবার কিন্তু সেটা দেওয়া হয়নি। আপনি বর্তমান সেনাপ্রধান এবং সাবেক এক সেনা কর্মকর্তার ফোন আলাপ এবং গুরুত্বপূর্ণ তথ্য কিভাবে গুম খুন হয়েছে সে বিষয়েও বের হয়ে এসছে, কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি এবং জনগণও এটা বিভ্রান্ত আছে। এই বিষয়ে আপনি যদি সংক্ষেপে বলেন। দেখেন, আমি জিনিসটাকে খুব বেশি বড় করে দেখছি না, এই জন্য
অনেক সময় ব্যাখ্যা না দেওয়ার একটা ব্যাখ্যা না দেওয়ার একটা ব্যাখ্যা। রাষ্ট্র যারা চালায় ডিপ্লোমেসি অনেক প্রোগ্রেস। আমি ব্যাখ্যা দিলাম, এটা একটা ব্যাখ্যা দিলাম, ব্যাখ্যার কাউন্টারটা চলে আসে। যেটা ঘটছে দুঃখজনক, এটা ঘটছে কেন ঘটে, কি জন্য ঘটে, এটার জন্য কি আমাদের রিসার্চ করতে হবে? করতে পারে। এটা রাষ্ট্র এত বড়, রাষ্ট্রের ভিতরে শুনেন এই সিএ এর ভিতরে দেখেন তো কেজিবি লোকেরা সিএ জন্য কাজ করতেছে, স্কটল্যান্ড ইয়ার্ডের লোকেরা কাজ করতেছে কেজিবির জন্য। পার নাই দেখেননি, ধরা পড়লে মাঝে মাঝে কেন বল? অর্থাৎ যারা বিভিন্ন ইন্টেলিজেন্সে কাজ করে তারাও কিন্তু পয়সার বিনিময়ের সাথে কাজ করে, পয়সার বিনিময় ভীতির কারণে, বিভিন্ন কারণ থাকতে পারে কিন্তু কাজ করে। কাজে এগুলো একটু লিক আউট হওয়া, আর বর্তমান টেকনোলজির যুগ, এটা খুব একটা বড় কিছু না, নিকট হইতেই পারে। প্রসঙ্গ হলো যে আমাদেরকে সচেতন থাকতে হবে কথাবার্তা বলবেন। আমরা যে মোবাইলটা ইউজ করতেছি, টেলিফোন ইউজ করতেছি, আমি নিরাপদ না তো। কারণ আমাদের মন্ত্রী বলে দিয়েছে জব্বার, আইটি মিনিস্টার, যে কেউই নিরাপদ না, সবকিছু আমরা জানতেছি। উনি তো ভালো কথা বলছে, সৎ লোক তো সৎ কথা বলে দিচ্ছে। ওয়াটারগেট কেলেঙ্কারি হয়েছে আপনি জানেন, নিক্সনের সময় পতন হয়ে গেল, কারণ আরিবাদ ছিলেন। আর এখন আরিবাদা লাগে নাকি? আপনি নিজে ইতিহাস দেয়, আপনি তথ্য নেন, পার্থক্যটা কি? ওইটা আরি পাত্র হয়েছে, নিক্সনের পতন হয়ে গেল, ওয়াটারগেট কেলেঙ্কারি। আর এখন মানুষের জীবনে কি হয়েছে? আরি পাত্র। আমেরিকার সাথে থাকেন তো, নর্ম চব্বিশ কি বলতেছে? আমেরিকান সিটিজেন হচ্ছে সবচেয়ে দুর্বল পৃথিবী, মোস্ট টেরোরিস্ট স্টেট, মোস্ট মানে আনইনসিকিউর স্টেট। কেন? নাগরিকের স্বাধীনতা সেখানে নাই, পদে পদে আইন, পদে পদে গোয়েন্দা। আমরা যে আলোচনা করতে চান, ব্যাপক আলোচনা চলে আসবে, কিন্তু আমি সেই জন্য বললাম ওই আপনি মাঝে মাঝে ইউটিউবে আসলে অনেক কিছু বেরোয় দিন। আমরা অনেকে দেখি অনেক বড় বড় কথা বলে, বিভিন্ন বিদেশে বসবাসীরা সমানে কথা বলতেছে না, আমি কিভাবে বের হয়েছে সেটা বিষয়টা হলো, তিনি যে বিষয়টা আলোকপাত করেছেন যে গুম খুন কার মাধ্যমে হয়েছে, কিভাবে হয়েছে, এবং সামরিক উপদেষ্টা কি ভূমিকা রাখছে, বিভিন্ন মানে সেনাবাহিনী যে বিষয়গুলো আমাদের জানার নয় সেই বিষয়গুলো তিনি আলোকপাত করেছেন। বিষয় হচ্ছে আলোকপাত করেন, আমরা জানলাম, আপনি জানছেন, আমি জানলাম। এই যে আমরা জানলাম, আমাদের এটা লাভ হলো। এগুলো আলোচনা হয়েছে, আমাদেরকে তারা জানায় নেই, এখন একটা যেটা জানাই দিল হয়েছে আলোচনা। এখন এগুলো যারা রাষ্ট্র চালাচ্ছে তাদের ফার্দার রিসার্চ গবেষণা করবে, তারা ভবিষ্যতে না বেড়ে গেলে। এটা তো একটা প্রোটেকশন, কে বেরিয়ে গেছে, এটা যদি আন্দোলন হবে, আন্দোলনটা কে করবে? আমি আবারও কথা বলতেছি, কিন্তু আমার সমস্ত ক্ষোভ কিন্তু দুইটা, গভর্নমেন্ট অপোজিশন ক্ষোভ। আওয়ামী লীগের মতন দলকে ক্ষমতাতে খাটাই তুলে আপনার যে ধরনের সংগঠন দরকার, আন্দোলনের কাঠামো দরকার, মতবাদ দরকার, শক্তি আপনার কাছে আছে সেটা? আপনি মাঝে মাঝে বাণী পাঠান কেন? কে পাঠা দিচ্ছে আপনি? শান্তির বাণী। বাংলাদেশে 40% লোক এখনো বিএনপি রাখতে আছে, 40% লোক। যদি 40% লোক তার কাছে আছে, কিন্তু ইলেকশন রেজাল্ট হচ্ছে, সেই লোকগুলো যে কোথায় এখন আপনারা কোথায়? আবার এখানে আসেন, পররাষ্ট্রনীতি যেমন উল্টাপাল্টা হয়ে গেছে ব্যক্তির জন্য, এটা উল্টাপাল্টা হয়ে গেছে রাজনীতির জন্য। রাজনীতির পদগুলো রাজনীতির কাছে নাই, বিএনপির ভালো ভালো পদগুলো নেতাদের কাছে নাই, ওটা বিক্রি হয়ে গেছে বা টেন্ডারে চলে গেছে, বা অন্যভাবে যোগ্য লোক আসতে পারে। কেন আসতে পারে? জিজ্ঞেস করেন না, আমাদের নেতা যাবো স্থায়ী হবে। আপনি বিএনপি জাতীয় পার্টিকে কাঠ করে দাঁড় করে দেন, জাতীয় পার্টিকে আগে করে, এতটা মেরা হলে চলবে না, এতটা মাজা বাঙালি চলবে না রাজনীতি। আপনি তো অপোজিশন, আপনাকে শেখ হাসিনা বলে দিছে প্রধানমন্ত্রী আরো নিচে থাক না। আপনি যদি গঠনমূলক কথা বলতে পারতেন, অনেক কথা বলার আছে তো, আপনি বলেন না তো, আপনি কিছুই বলেন। আপনার আগের মহাসচিব সংসদরা বলতেছে প্রধানমন্ত্রী জীবনটা এসে চিন্তিত, শেষ আছে, প্রধান লজ্জা পেয়েছে প্রধানমন্ত্রী জীবন। সে হলো ওই পার্টির সাধারণ সম্পাদক, সে প্রধানমন্ত্রী চিন্তিত। এই চামচা বৃত্তি হলে আপনি আন্দোলনটা কারণে করবেন। আপনার টকশাত আগামীতে যারা আসবে বিএনপি অপোজিশন থেকে, আপনি সিল্লা ফেলাবেন যে কথাবার্তা বাদ দেন। আপনি কি মরতে চান? মৃত্যু পছন্দ করেন না বাঁচতে চান? যদি মরতে চান, না চান, প্লিজ লিভ দ্য পার্টি, পার্টি লিভ করেন। আপনি বঙ্গবন্ধু একদিনে সৃষ্টি নেই, ভাসানি একদিন আসে নাই, কিন্তু সোহরাওয়ার্দী একদিন আসে নাই, কিন্তু এই মসজিদ জাদুমি একদিন আসে নাই, অলিয়াদ একদিন আসে নাই। কিন্তু খালি উদাহরণ দিবেন না, খালি সংখ্যা দিয়ে চলবেন, নিজেরা কিছু করবেন না। ইউ ফরগেট ইট। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে যারা অপোজিশন রাজনীতি করে আত্মশুদ্ধি করা। বিএনপিতে কটা লোক আছে রাস্তায় নামতে পারে? গুলি তো করবে আপনাকে। ও আমি ভাই, আমি গুলি করে নামতে পারবো না, কি সুন্দর কথা না? আন্দোলন করবো কেটে
আমি যে আপনাকে নেতা বানাইলাম, সমর্থন দিলাম, কেন দিলাম? ও আপনি আমার বলি না ভাই আমার গুলি করে, আমার কিন্তু কেস করে। এই কারণেই দেখেন বাংলাদেশে এখন রাজবন্দী নেই। বাংলাদেশে কোনো রাজবন্দী জেলে নাই, সবগুলো আসামি, সবগুলো ক্রিমিনাল আসামি সব। সুন্দর হয়েছেন না? 20 কোটি লোকের দেশ, এতগুলি পলিটিক্যাল পার্টি, কোনো রাজবন্দী নেই, সবগুলো আসামি। আর কই যাবেন? আর কত নিচে নামবেন? আর নিচে নামতে চান? ওই রাষ্ট্রবিজ্ঞানী জিজ্ঞেস করেন, সমিতি আছে একটা, অর্থনীতি সমিতি আছে না? কি করে ঘুমায় খেলে বসে বসে, হ্যাঁ? দালালি করতেছে বসে বসে। ওই সমিতি জিজ্ঞেস করেন কবি সাহিত্য কই গেল, হ্যাঁ? বটতলা কাঁপায় ফেলায় সব। নির্বন্ধ গোল। আমার মনে হয় ছাত্র দেখছে তাদেরকে। এখন কবিরা কো? কবি পালাইছে, রাষ্ট্রবিজ্ঞানী পালাইছে, সমাজবিজ্ঞানী পালাইছে, শ্রমিক নেতা পালাইছে, দেশ চলবো কিন্তু। দিস ইজ শেখ হাসিনা। সব পালাই গেছে, ফিল্ড খালি। আবার খেয়েলেও ভালো আছে, কি করবেন? আবার কি কয়, দেশটাকে আল্লাহ বাঁচিয়ে রাখছে। সুন্দর কথা বলছেন না? দেশকে আল্লাহ বাঁচিয়ে রাখছে, শেখ হাসিনাকে আল্লাহ বাঁচিয়ে রাখছে, অসুবিধা কি? ওইটা আল্লাহ বাঁচিয়ে নেই, সুবিধাবাদী রাজনীতি বেরিয়ে যায়। ধন্যবাদ। দীর্ঘ সময়ে আপনি আলোচনা অংশগ্রহণ খুব সুন্দর, আপনার যুক্তি ব্যাখ্যা আমরা উপলব্ধি করতে পারলাম এবং শুনতে পারলাম। এবং আমি মনে করি আন্দোলনের পূর্ব শর্ত হওয়া উচিত আমি কি মৃত্যুর স্বাদ গ্রহণ করবো কি That is করবো the না। message. That is the message. এটা আমাদের মধ্য কথা। আমরা যদি ঘরে বসে প্রেস ব্রিফিং দিয়ে আন্দোলন করে বা 1-2 জন বা নাম সর্বস্ব কোনো দল রাজপথে নেমে এই সরকারের পরিবর্তন আশা করি, সেটা আমাদের দুশ্চিন্তা বা দুর্ভাগ্য। এক মিনিট, নাটক কথাটা একটু ঘুরে বলেন। অপোজিশনের কাছে ক্ষুদিরাম আছে? অপোজিট জিজ্ঞেস করেন কয়টা ক্ষুদিরাম ওদের কাছে আছে, তারপর কথা বলবো। ক্ষুদিরাম। ধন্যবাদ আবারও নবদ্বীপ টিভির পরিবর্তন বাংলাদেশ এই অনুষ্ঠান থেকে আমরা দীর্ঘক্ষণ আপনার আলোচনা শুনলাম এবং আমরা আগামীতে আরো আমরা এই আলোচনার দীর্ঘায়িত করব এবং আপনাকেও আমাদের অতিথি হিসাবে আনবো এবং জাতি জানতে পারবে এবং নবদ্বীপ টিভি কানাডা থেকে প্রচারিত এই পরিবর্তন বাংলাদেশ অনুষ্ঠান থেকে দর্শক শ্রোতাও কিছু জ্ঞান নিতে পারবে বা উপলব্ধি করতে পারবে আমাদের এই পরিবর্তনের জন্য কি প্রয়োজন। আমাদের আজকের আলোচক যিনি ভূ ঘটনাবলী নিয়ে বিশ্লেষণ করেন, আমাদের অত্যন্ত জ্ঞানী এবং বুদ্ধিসম্পন্ন ব্যক্তি ডক্টর সিনহা আবু সাইদ সাহেব। তো আমরা আবারও তার কাছে আসব এবং আবারও আমরা আলোচনা অংশগ্রহণ করব। এ বলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবারও অঙ্গীকার করতে হবে কোনো পরিবর্তনের জন্য প্রয়োজন রক্তের এবং কোনো পরিবর্তনের জন্য প্রয়োজন মৃত্যুর জন্য তৈরি হওয়া। তো আশা করি আবারও আপনাদের ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।